এভাবে অপলক তাকিয়ে থেকো না সোনা, না হলে কিন্তু এই জমির মাঝে এক রাউন্ড খেলতে বাধ্য হব। জেকের বুকে কিলঘুষি মারতে লাগলো। তুমি একটা অসভ্য, সারাদিন শুধু বাজে বাজে চিন্তা, তাই না? কি রে জেকে, এত ভোরে তুই? ওই যে গরম লাগছিল তাই গোসল করেছি। হ্যাঁ ঠিকই বলেছো, আপনি আপনি কেন থাকবে? স্বামী স্ত্রীর মাঝে কোনো আপনা আপনি তো থাকবেই না, এমনকি কোনো জামা কাপড়ও থাকবে না, বিশেষ করে রাতের বেলায়। কথাটা বলেই জেকে এক মুখ নিচু করেই রইল। হঠাৎ থেকে চমকি দিয়ে জেকে দেখে কোলে তুলে নিল। ভূত দেখার মতো চমকে উঠল তে। এরকম কিছু একটা জেকে করবে সেটা স্বপ্নেও ভাবেনি সে। তে বড় বড় হয়ে যাওয়া অপলক চক্ষু যুগল এখন জেকের দিকেই নিবদ্ধ। তে দরজার খিল দিয়ে হাঁপাচ্ছিল। এই শোনো না, কলপারে কি মায়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। হাই আল্লাহ, মা কিছু বুঝতে পেরেছে? তা বুঝবে না, এত ভোরে স্বামী স্ত্রীর সাথে গোসল করা মানে কি? এটা তো জিমিনও বুঝে। উফ, আমার কি যে লজ্জা করছে। তুমিও না পারো বটে। আসসালামু আলাইকুম লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। ভিডিওটা শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, অবশ্যই এটা শুনে দেন তারপরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে যে গল্পটি দেখছো সেটা হচ্ছে একটা ফেসবুকের স্টোরি। এটা আমি 2023 সালে ফার্স্টটা দেখেছিলাম, আর আমার খুব ইচ্ছে ছিল যে এটা ডাবিং করব। তো ফাইনালি আমি 26-এ ব্যাক করলাম। 23-এ তো আমি লিভ নিয়ে ফেলেছিলাম, তো এখন ভাবলাম যে আমি ডাবিংটা করে ফেললো। তবে এটা আমার সব থেকে বড় ভুল ছিল, আগে চেক করে নেওয়া উচিত ছিল। অ্যান্ড ট্রাস্ট আমি চেকও করেছিলাম, বাট আমি এতটা মিল পাইনি কারোর সাথে, বা কেউ গল্পটি দেয়নি, এটা আমি দেখেছিলাম। এদিক দিয়ে আমি খুব বেশি সতর্ক, কারণ আমি হচ্ছে ফেসবুক থেকে সচরাচর স্টোরি আমি বেশি একটা নেই না, আর আমার সবসময় ইচ্ছা করে না। তবে সময় স্বল্পতা, যদি ধরো কোনো একটা স্টোরি পছন্দ হয়ে যায় তখন আমি নেই। তো এবার চেক দেওয়ার পরেও হচ্ছে তোমার জিনিসটা মিস্টেক হয়ে যায়। তো আমি এখন যেটা ডাবিং করব সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একজন রাইটারের লেখা। অনেক বেশি পছন্দ তার সব গল্পগুলো, বাট সে এখন আর নেই, জানি না কোথায় আছে। তো যাই হোক, তো যেহেতু 26 সালে ব্যাক করেছি, তো ভাবলাম যে এখন ডাবিংটা করাই যেতে পারে। আর গল্পটা অনেক বেশি সুন্দর, কিন্তু এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল ছিল, এখন করাটা উচিত হয়নি। তো সেটা 2023 সালে করলে মেবি ভালো হতো। তো যাই হোক, আমি হাফ ভয়েস এডিটিং সব কিছু অ্যাড করার পরে আমি আমার এক লাভার্স থেকে জানতে পারি যে এই গল্পটা অলরেডি অনেকজন দিয়ে ফেলেছে। তো আমি চেক করলাম যে কে দিয়েছে। এখন আমি চেক করে দেখি যে আমার খুব সুপরিচিত এবং আমার খুব একজন কাছের মানুষই বলতে পারো, সে অলরেডি এটা দিয়ে ফেলেছে। তো আমি পরে ভাবলাম যে থাক, আমি আর দিব না। পরে আবার ভাবলাম যে না থাক, এত কষ্ট করে যখন এডিট করে ফেলেছি তো দিয়ে ফেলি। তো আমি কি করলাম, ফার্স্টের দিকে তোমরা অনেকটাই মিল পাবা, কিন্তু তো মাঝখান থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা সম্পূর্ণরূপে ডিফারেন্ট পাবে। তো আমি বলবো যারা প্রথমে মিলটা পাবা তারা প্লিজ কেউ এসে বলবা না যে এই চ্যানেলে দেখেছি ওই চ্যানেলে দেখেছি। আমি জানি তোমরা দেখেছো। তো যাই হোক, তোমরা গল্পটা এনজয় করবা, আর মাঝখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা কোনো মিল পাবে না। সো তোমরা অনায়াসে এটা দেখতে পারো, অ্যান্ড আমার এন্ডিংটা কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখা যায়। তোমরা গল্পটি দেখে আমাকে জানাও যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কেমন হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কবুল বলে ফেলার পরও তে ঠিক বিশ্বাসই হচ্ছে না যে শুধুমাত্র এইচএসসি জিপিএ 5 পায়নি বলে তার বাবা আজ তার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, ঠিক এই কথাটাই তো পাশের বাসার এক কাকি বউ সাজানোর সময় তের কানে কানে বলল। তের যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি ক্ষেত খামারে কাজ করে। তে আর কিছুই ভাবতে পারছে না, তার মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পাশে থেকে কেন্দ্র করে সবাই হাসির ঠাট্টায় মেতে উঠেছে। একটু পরে শিরোনি গায়ে একজনকে নিয়ে আসা হলো। বিনা সংকোচে প্রাপ্তির সুরে বসিয়ে দেওয়া হলো তের পাশে। নতুন জামাইয়ের আগমনে ঠিক তখনই ঘরে থাকা অল্প বয়সী মেয়ে ছেলেদের হই হুল্লোড় যেন বেড়ে গেল। পাশেই একটা শক্তপোক্ত পুরুষ অবয়ব, যাকে নাকি এখন থেকে তে
স্বামী নামেই চেনা যাবে, অথচ তে এক নজরে এখনো পর্যন্ত দেখেনি তাকে। তবুও তে চোখ তুলে তাকালো না তো তাকালোই না। একটু পরে একটি সুকার্যকর আয়না রাখা হলো তাদের সম্মুখে। বরকনের এবার যে পরিপূর্ণ অধিকারের সহিত নিজ নিজ জীবন সঙ্গীর মুখ দেখার পালা। পাশের পুরুষটি হয়তো আয়নায় মুখে চোখ রেখেছে অনেক আগে, সময় নিচ্ছে শুধু তে। শেষমেশ যখন দাদি খালাদের জোয়ারজুড়িতে স্বচ্ছ দর্পণে তার ভেজা পাপড়ির দৃষ্টি মেলে ধরলো, তখন ঝাপসা চোখে একটা বাদামি মুখের অস্পষ্ট প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই চোখে পড়লো না। তের বাবা কিম নামজন, গ্রামের একজন সমৃদ্ধশালী ব্যক্তি। কথাবার্তা বলেন খুব কম, কিন্তু যা একবার বলেন তা ফিরিয়ে নেওয়ার সাধ্য কারণে। শিক্ষা এবং সমৃদ্ধিতে মধুপুরের গ্রামে যে কয়েকটি পরিবার এগিয়ে, তাদের মধ্যে তেদের পরিবার একটি। কিম নামজন ইন্টার পাশের পরে বিয়েতে ভর্তি হয়েছিলেন। 2 বছর যাওয়ার পর কিছু পুঁজি জোগাড় করে নেমে পড়েন ব্যবসায় এবং সফলও হন। মাঝখান থেকে ছুটে যায় পড়ালেখা। শহরে তার বড় কয়েকটি দোকান আছে। ছোট ভাই যে হোক মাস্টার্স পাস, একটুর জন্য বিএসসি টেকেনি। তারপরেও একটা বড় সরকারি চাকরির পদে কর্মরত আছেন। চাকরির সূত্রে বর্তমানে পরিবার নিয়ে আছেন চট্টগ্রামে। ছোট ভাইকে পড়ালেখায় দীক্ষিত করার অবদান সম্পূর্ণ কিম নামজনের। চেয়েছিলেন ছেলে মেয়েদেরকেও একইভাবে গড়ে তুলবেন। শিক্ষায় দীক্ষায় এরা বড় হবে এবং সেই শিক্ষাটা অবশ্যই হতে হবে সেরা। A+ পাওয়া ছাড়া শিক্ষার কোনো দাম আছে নাকি? এই চিন্তাটাই তের মাথায় নেমে আসে বিশাল চাপ হয়ে। ছোট থেকেই শুনে এসেছে পরীক্ষার ফলাফল মানে অবশ্যই A+, আর সেটা হতে হবে সায়েন্স থেকে। বাবার কথা মতোই সায়েন্স নিয়েছিল তে, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো একটু কমই বোধগম্য হয় তার। তারপর বাবার আদেশ ইন্টার A+ পেতেই হবে। তিনি গ্রামে সবার কাছে বড় মুখ করে বলেছেন তার মেয়ে পরীক্ষায় অবশ্যই A+ পাবে, বিশেষ করে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কালকে শুনিয়ে, যার ছেলেও কিনা আবার তের সাথেই পরীক্ষা দেবে। মেজন A+ই পায়। এই জন্য অসুস্থতার বাহানা দিয়ে ইন্টারে 1 বছর মেয়েকে গ্যাপও দেন তিনি। গ্রামে তার মুখটা যে করে হোক রাখতে হবে। এই সব কিছুই প্রেশার হয়ে ওঠে তার কাছে। মনে সৃষ্টি করে প্রচন্ড ভয়। এত কিছুর পরেও যদি A+ না পায়, প্রচন্ড ভয়, নার্ভাস আর প্রেশারে পরীক্ষায় খারাপ করে বসেতে। একটুর জন্য আসেনি কাঙ্ক্ষিত ফলাফল GPA 5। অপরদিকে কায়ের ছেলে A+ পাওয়ার খবর ছড়িয়ে পড়ে সারা গ্রামে। রাগে ক্ষোভে অপমানে কিম নামজন সেদিনই বাড়ির মধ্যে ঘোষণা দেন এই মেয়ের পড়ালেখা দিয়ে কিছুই হবে না, একে অতি শীঘ্রই বিয়ে দেওয়া হোক। যে সম্বন্ধ এরপরে আসবে তার সাথে দেওয়া হবে তের বিয়ে। গ্রামের মেয়েদের 16 বছর মানে প্রাপ্তবয়স্ক। সেদিক বিবেচনায় তে বিয়ের জন্য উপযুক্ত হয়েছে আরো আগে। কিছুদিন পরপরই তাই তাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে লোকেদের আসা যাওয়া চলতো। তাই রেজাল্ট পর 2 দিন পরই যখন তাদের পাশের গ্রাম রূপনগর থেকে একটা সম্বন্ধ আসে, তখন তের বাবা জেদের বর্ষবর্তী হয়ে সেটাই হ্যাঁ বলে দেয় এবং 2 দিন দেখা সাক্ষাৎ কথাবার্তা চালিয়ে 7 দিনের মাথায় মেয়ের বিয়ে দিয়ে দেন। এতদিন তো তিনি সম্বন্ধ না করে রাখতেন, কারণ মেয়ে নিয়ে তার আশা ছিল। এখন তে অপদার্থ মেয়েকে নিয়ে তার সব আশাই ভেঙে গেছে। এসব ভাবতে ভাবতে বাসর ঘরে বসে চোখের জল নিঃশব্দে ভারী হয়ে উঠছে তে। অশ্রু যেন থামার নামই নিচ্ছে না। কান্নার দমকে তার ক্লান্ত শরীর কেঁপে উঠছে, চোখ মুখ হয়ে উঠছে রক্তিম। গভীর বেদনায় জর্জরিত তে শুধু একটা কথাই ভাবছে, কি থেকে কি হয়ে গেল। A+ না পাওয়ায় এত বড় শাস্তি যে তার বাবা তাকে দেবে তা সে কখনো ভাবতে পারেনি। বাবাকে সে জমের মতো ভয় পায়, তাই তোর বিপরীতে টু শব্দটিও করতে পারেনি। তেরই বা কি করার ছিল? সে তো তার সাধ্য মতো চেষ্টা করেছিল, কিন্তু পরীক্ষার হলে অতিরিক্ত নার্ভাসনেসের কারণে সে ভালো করে লিখতে পারেনি, যার পরিবর্তে আজ তার জীবনে এই পরিবর্তন নেমে আসলো। দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো ছেকে। দেখলো ফুল দিয়ে সাজানো বিছানার ঠিক মাঝ বরাবর বসে আছে লাল টুকটুকে শাড়ি পরিহিত তার সদ্য বিবাহিতা নববধূ। দেখছে তার বউটা হেঁচকি তুলে কাঁদছে। কম্পিত শরীরের ভাঁজে ভাঁজে তার সুন্দর মুখশ্রীটাও ঢাকা পড়ে গেছে। রুমে কারো প্রবেশের আভাস পেতেই চট করে বিছানা থেকে নেমে মেঝেতে দাঁড়ালো তে। খাটের গা ঘেঁষে একদম পাশুটে মেরে দাঁড়িয়ে রইল। ভয় আতঙ্কে তার মুখ জমে এতটুকু হয়ে গেছে। আপনি এভাবে কাঁদছেন কেন? তে কিছু বলতে পারলো না। কান্নার চোটে তার গলা হয়ে উঠছে অবরুদ্ধ। ছেলেটি আবারও প্রশ্ন করলো, কি হলো বলুন? তে এবারও কিছু বলতে পারলো না। তার কান্নাটা বরঞ্চ আরেকটু যেন বেড়ে গেল। জেকে বিরক্ত বোধ করলো। ভুরু কুচকে চুপচাপ কিছুক্ষণ স্নিগ্ধ চোখে টের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট করে বলল, আপনার কি এই বিয়েতে মত ছিল না? ভয়ে চোখে একবার জেকের দিকে তাকিয়ে বহু কষ্টে কাঁপা কাঁপা শরীরে মাথা দুলালো। টের মাথা দুলানো দেখে মেজাজ বিগড়ে গেল জেকের। বিয়েতে মত ছিল না, তাহলে বিয়ে করেছেন কেন? জেকের কণ্ঠে স্পষ্ট রাগ। তে আবারও ঘাবড়ে গেল। কোনো মতে আমতামতা করে বলল, বাবা বলেছে তাই। বাবা বলল তাই মানে? বাবাকে আগে কেন না করেননি? কাঁদতে কাঁদতে তে আবারও দুদিকে মাথা দুলালো। এবার সত্যি ভীষণ রাগ লাগছে জেকে। বাবা বলল আর অমনিকে বিয়ে করে নিলেন। এখন আবার বিয়ে করে মরা কান্না জুড়ে বসেছেন। এখন কি আশা করছেন সিনেমার মতো আমি আপনাকে এসে বলবো কোনো অসুবিধা নেই? আপনি একটু চিন্তা করবেন না। আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো থাকবো। এমনিতেই ভয় পেয়েছিল। জেকে ধমকের চোটে ভয় পেয়ে ওর কান্না আরো বাড়তে লাগলো। বিরক্ত স্বরে জেকে বলল,
প্লিজ সর্বপ্রথম আপনার এই কান্নাটা বন্ধ করুন। এই কান্নাটা কি বিয়ের আগে করতে পারেননি? বিয়ের আগে বাবাকে না করলেন না কেন? জেকের কঠিন চোখে দৃষ্টি থেকে লুকিয়ে বাঁচতে এদিক ওদিক তাকাতেই তের হঠাৎ নজর পড়লো পাশের একটা টেবিলে থাকা ল্যাপটপের দিকে। কান্নার মধ্যে বড্ড অসময়ে এমন চিন্তা আসতেও তের দেরি হলো না। আচ্ছা, চাচারাও কি আজকাল ল্যাপটপ চালায়? কোনো উত্তর না পেয়ে জেকে পুনরায় বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি। চমকে উঠে ভাবনা থেকে ফিরে এসে কাঁপা কাঁপা কণ্ঠে তে বলল, আমি আমার বাবাকে খুব ভয় পাই, তাই। আর বাবার কথায় যেহেতু বিয়ে করে ফেলেছেন, তাহলে বাবার কথায় নিশ্চয়ই সংসারটাও করে ফেলবেন। তাহলে এখন আমার কাছে আসে এভাবে কুকড়ে যাচ্ছেন কেন? কথাটা বলতে বলতেই তের দিকে দ্রুত এক কদম এগিয়ে আসে জেকে। পিছিয়ে যেতেই টের পিছোতে পারল না। তার আগেই শরীরের সমস্ত ভার নিয়ে হেলে পড়ে জেকের বুকে। তের স্পর্শ পেতেই আটকে উঠে জেকে। মেয়েটার গায়ে দেখে সাংঘাতিক জ্বর। অগ্রহায়ণ মাসের শেষের দিক, সকালটা আষ্টে পিষ্টে কুয়াশা চাদরে মোড়া। রাস্তাটা শুনশান, থেমে থেমে ডেকে উঠছে পাখিরা। এমনই একদিনে তে যাচ্ছিল কোচিংয়ে। গ্রামের থেকে বেরিয়ে শহরের প্রবেশ মুখে স্টেডিয়ামের পরেই তার কোচিং সেন্টার। সামনে এইচএসসি পরীক্ষা, তাই সকালের হিমবাহকে ঠেলে 7টার আগেই বেরিয়ে পড়তে হয় রাস্তায়। চারদিকে বিরাজ করছে নীরবতা। মাঝে মধ্যে আবছা ধোঁয়াশার মধ্যে থেকে টুংটাং করে বেজে উঠছে একটা দুইটা সাইকেলের ঘন্টা। কুয়াশার মধ্যে থাকলেও চোখে পড়া অস্পষ্ট দৃশ্য। তের গায়ে হালকা গোলাপি রঙের 3 পিস, নীল রঙের শাল চাদর, কাঁধে ব্যাগ। কিন্তু এই 4 মিনিটের দ্রুত গাড়িতে গেলেই হয়ে যায় এক্সট্রা 5 টাকা। গাড়ি চালকদের যত সব টাকা কামানোর ধান্দা। এতটুকু রাস্তার জন্য আবার বাড়তি 5 টাকা কেন দিতে হবে? অনর্থ খরচ। তাই তে প্রতিদিন মোড়ের মাথাতেই নেমে পড়ে। পায়ে হেঁটে চলে যায় বাকি পথ। হাঁটতে হাঁটতে তে লক্ষ্য করলো অন্য দিনগুলোর চাইতে আজ যেন কুয়াশা আধিক্য একটু বেশি। তার সাথে পাল্লা দিয়ে নীরবতাও। 5 হাত দূরত্বের কোনো দৃষ্টিও স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে না। রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো লোকজনের আলাই বালাই নেই। তে মনে একটা অস্বস্তিপূর্ণ অনুভূতি নাড়া দিল। হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিল সে। হঠাৎ নিস্তব্ধতা ঝাঁপিয়ে কানে এলো কতগুলো কুকুরের শব্দ। তাদের বিকট ভয়ঙ্কর চিৎকারে মুহূর্তের মধ্যেই যেন খান খান হয়ে ভেঙে গেল নীরবতা। দল সমেত পায়ের খুরের শব্দ জানান দিল এদিকেই দৌড়ে আসছে তারা। শীত দ্বারা বেয়ে এক ধরনের শীতল শিহরণ নেমে গেল তের। কুকুর প্রচন্ড ভয় পায় সে। আতঙ্কিত হয়ে হঠাৎ কি করবে বুঝতে না পেরে ফাঁকা প্রশস্ত রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দৌড় দিল। গিয়েই বুঝলো কত বড় ভুলটা সে করে ফেলেছে। ঠিক তখনই কুয়াশা ভেদ করে 4-5টা কুকুরের হষ্টপুষ্ট শরীর দৃশ্যমান হয়। তের দিকে দুনিবার গতিতে ধেয়ে আসছে কুকুরগুলো। আতঙ্কে তের শরীর জমে যায়। কোনো দিকে সরে যাবার জন্য শক্তি যেন পায় না সে। কাঁধের ব্যাগ আর চাদর খুলে পড়ে গেছে অনেক আগেই। তবুও এত শীতে ঘাম ছুটে যায় তার। ঘেউ ঘেউ শব্দ করে কুকুরগুলো যখন তের অনেক কাছে চলে আসে, ঠিক তখনই সামনে থাকা মোটা গাছের সাথে বাড়ি খেয়ে শরীরে ভারসাম্য হারিয়ে অবশ হয়ে পড়ে যায় তে। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তেই তের হাত টেনে নিজের কাছে টেনে নিয়ে আসে। তে তখন জ্ঞান শূন্য। কুকুরগুলো তাকে অতিক্রম করে অনেক আগেই চলে গেছে। শুধু নির্জন রাস্তায় একজন জ্ঞানহারা সুন্দর তরুণীকে নিয়ে বিপাকে পড়ে যায় একটা ছেলে। হাতের উপর ভর দিয়ে ধরে রাখা মেয়েটির সুন্দর চেহারা দেখে দৃষ্টি সরিয়ে ছেলেটা একবার এপাশ ওপাশে তাকালো। সাহায্যের জন্য ডাকার মতো কেউই নেই। এদিকে মেয়েটাকে ছাড়তেও পারছে না। অচেনা একটা মেয়েকে আবার নিশ্চয়ই কোলে উঠানো যায় না। এখন উপায়? পানি বা কোথায় পাবে? মেয়েটার জ্ঞান যে ফেরাতে হবে। ছেলেটা দেখে ধরে রাখা ডান হাত মৃদু ঝাঁকিয়ে একবার ডাকলো তাকে। কাজ হলো না। হঠাৎ ছেলেটার চোখে পড়লো তাদের মাথার উপরে শিউলি গাছটা দিকে। ডালে ডালে শিশির ভেজা অজস্র ফুলের সংগ্রহ নিয়ে কি সুন্দর নিজেকে সজ্জিত করে রেখেছে গাছটা। ডান হাতে টিকে রেখে বাম হাতটা দিয়ে গাছের একটা ডাল চেপে ধরল সে। হাতের বল প্রয়োগ মুহূর্তে আন্দোলন সৃষ্টি হলো পুষ্প শাখায়। একটা মৃদু স্নিগ্ধ ঝঙ্কার তুলে যত্নে জমানো শিশির বিন্দু নিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো শুভ্র মাতাল শিউলি ফুলের দল। এই যেন স্নিগ্ধ প্রভাতে মুগ্ধ ছন্দে ঘুমন্ত রাজকন্যার উপর চলছে বিরতিহীন আনন্দ ফুল বর্ষণ। নিজের কোমল মিশ্রণ ত্বকে বিন্দু বিন্দু জল আর ফুলের শীতল স্পর্শ পেতেই খানিক বাদে কেঁপে ওঠে তের ঘন চোখের পল্লব। পিট করে চোখের পাতা খুলতেই দেখতে পায় তার মুখের সামনে কালো জ্যাকেট পরিধেয় করা একটা ছেলের বিরক্ত মাখা মুখে তাকিয়ে আছে। এই যে মিস, এবার তো উঠুন। সিনেমাটা সিনেমাটিক হলেও সিচুয়েশনটা কিন্তু একদমই সিনেমাটিক নয়। আমার হাত খুলে পড়ে যাচ্ছে, ট্রাস্ট মি। ঝট করে তের চোখ মেলে তাকালো। গায়ে তার একটা পাতলা কাঁথা। ঘামে ভেজে শরীরের অবস্থা হয়ে উঠেছে জবজবে। মাথাটা ভীষণ ভার লাগছে। হঠাৎ মাথায় কয়েক মাস আগের একটা স্মৃতি আসলো কেন তার মাথায়। একটা মুখ কোথাও দেখেছি মনে হচ্ছে। তে পাশ ঘুরিয়ে সোজা শুয়ে নিল। হঠাৎ ঠাউর করতে পারলো না সে আসলে আছেটা কোথায়। বিচলিত দৃষ্টি এদিক ওদিক ঘুরতেই হঠাৎ তার নজর একটা ছবির দিকে গিয়ে আটকালো। বিছানা ছেড়ে আস্তে ধীরে নেমে আসলো সে।
ধীর পায়ে টিনের বেড়ার গায়ে ঝোলানো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। একটা ছেলের ছবি, কালো কোট আর ক্যাপ মাথায় দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার মুহূর্তের ছবি। ছবিটির নিচে টাইপিং করে গোটা গোটা অক্ষরে লেখা জিয়ন জংকুক। এই ছেলেটাকেই তো কোথায় দেখেছি মনে হচ্ছে তের। হঠাৎ তার মনে পড়লো সেই শীতের সকালে স্টেডিয়ামের কাছে শিউলি গাছের নিচে সেই বিরক্তি মুখ্য ছেলেটা, এবং ইনি কি কাল রাতের সেই ব্যক্তি যার সাথে কিনা তের বিয়ে হয়েছে। বিয়ের কথা মনে পড়তেই ব্যাধিত মনে পাশের আয়না চোখ পড়তেই চমকে উঠেতে। কাল রাতে জ্ঞান হারাবার আগ পর্যন্ত তো তার গায়ে লাল বেনারসি ছিল, কিন্তু এখন তো দেখছি গায়ে শুধু একটা পাতলা সুতি কাপড়। তের শাড়ি পাল্টে দিয়েছে কে? ওই লোকটাই। তখনই রুমে গটগটিয়ে প্রবেশ করে জেকে। তের মুখ দেখেই বুঝে যায় কি ভাবছে সে, তাই এসেই বলতে থাকে, এত অবাক হওয়ার কি আছে? আপনার স্বামী তো আপনাকে ছুতেই পারে, তাই না? নাকি এটাও ভাবেননি বাবা বলেছে আর অমনি বিয়ে করে নিয়েছেন? জিন আজ মহা খুশি। তার একমাত্র ছেলের বিয়ে যে সে এমন ভালো ঘরে দিতে পারবে তা হয়তো কোনোদিন কল্পনাও করতে পারেনি তিনি। ছেলের জন্মের আগেই তার স্বামী মারা যায়। স্বামী ছাড়া একা হাতে ছেলেকে মানুষ করা সহজ ছিল না, কিন্তু এই কঠিন কাজটাই তিনি সম্ভব করেছেন, বরং ভালো মতোই করেছেন। যুবতী বয়সী বিধবা হওয়ায় সবাই যখন তাকে দ্বিতীয় বিয়ের প্রস্তাব দেন, তখন তিনি এর বিপরীতে প্রথম স্বামীর স্মৃতি নিয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন। তা যতই কঠিন হোক না কেন, ছেলেকে মানুষ করেছেন, এখন একটা ভালো সম্বন্ধ দেখে বিয়েও দিতে পেরেছেন। তিনি এখন দুশ্চিন্ত মুক্ত। তার উপর এত বড় ঘরের মেয়েটাকে একদিন রাস্তায় অটোর মধ্যে দেখেছিল জিন। দেখে তিনি মেয়েটাকে পছন্দ করে বসেন তার একমাত্র ছেলের জন্য। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ। এর পরে এই মেয়ের ঠিকানা বের করে ফেলে। একটা ঘটকের সাহায্যে প্রস্তাব পাঠিয়ে দেন জিন। তখনও তিনি জানতেন না মেয়েদের অবস্থা এত ভালো। যখন জানলেন তখন এক প্রকার চমকে গিয়েছিলেন। আরো বেশি চমকান যখন জানতে পারে মেয়ের বাবা রাজি হয়ে গেছেন, নয়তো আশা তো এক প্রকার ছেড়েই দিয়েছিল জিন। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। গ্রামের কম বেশি সব মহিলারাই আজ তার ছেলের বউকে দেখতে এসেছে। বউ দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। জিনের বুক গর্বে ভরে যায়। তখন পাশের বাসার ভাবি এসে জিনকে মনে করায় নতুন বউকে দিয়ে কিছু নিয়ম কানুন পালন করা বাকি আছে। গ্রামের মহিলাগুলো যখন নিয়ম পালনের জোগাড় যন্ত্রে ব্যস্ত, তখন এক কোণে হাফ ছেড়ে দাঁড়াইতে। এতক্ষণ একটানা বসে থাকতে থাকতে তার কোমর ধরে এসেছে। পরনে তার একটা সিল্কের কমলা রঙের শাড়ি। মাথার ঘোমটাটা আরো একটু টেনে নিয়ে যখন একটু সোজা হয়ে দাঁড়ায়, তখন হঠাৎ সেখানে এসে দাঁড়ায় জেকে। কোনো হেয়ালি না করে বলে, কিছু ভাবছেন? জেকের এমন আগমনে তে চমকে ওঠে। এতটুকু সময়ের অভিজ্ঞতাতেই এই লোকটাকে কিছুটা ভয় পাইতে। আমাকে কিছু বলছেন? কিছু বলুন। তে অবাক হয়ে বলে, কি বলবো? জেকে ঠান্ডা ভাবেই বলে, আপনি তো বিয়েতে রাজি না, তাই আমাদের একসাথে থাকারও কোনো মানে হয় না। আজকে তো নিয়ম অনুসারে আপনার সাথে আমার আপনাদের বাড়িতে যাবার কথা। আমি ঠিক করেছি আমি কিছু একটা বাহানা দিয়ে যাব না, আপনি একাই যাবেন। আপনাকে আনতেও আমি যাব না। ততক্ষণে নিশ্চয়ই আত্মীয় স্বজনরা কম হয়ে যাবে। বিয়ের আগে কিছু বলতে পারেনি, এখন বলবেন আপনার এই বিয়েতে মত ছিল না, আমার সাথে থাকা আপনার পক্ষে সম্ভব না। তে ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। জেকে বলতে লাগলো, প্লিজ মনে রাখবেন, আমি কিন্তু আপনাদের বাড়ি যাব না। আপনি আপনার বাবাকে সমস্যার কথা খুলে বলবেন। মূর্তির মতো অপলক চোখে তাকিয়ে থেকে তে বলার মতো কিছুই পায় না। অন্যদিকে তে বাড়িতে কি হচ্ছে চলো দেখে আসি। আয়ু সকাল থেকে ভীষণ ব্যস্ত। মেয়ের বিয়ে মানে যে কত শত কাজ তা গ্রামের মহিলাদের থেকে ভালো আর কে বোঝে। আজকে মেয়ে আর মেয়ের জামাই আসবে তাদের বাড়িতে। রান্না বান্নার হিড়িক লেগে আছে, তাই নিয়ম অনুযায়ী আজকে বউ ভাত হওয়ার কথা ছিল, কিন্তু তার বাবাই বলেছে শুধু অনর্থ ঝামেলা করার কোনো দরকার নেই। আসল কারণ হলো তিনি চান বিয়ের এই হইচই তাড়াতাড়ি মিটে যাক। যতটুকু করার প্রয়োজন ছিল ততটুকুই তিনি করেছেন। যেগুলো না করলেও হয় সেগুলো বাদ যাক। তেকে আনতে যেতে শুধু কিছু লোক পাঠিয়েছেন। বিয়ের পর তো প্রথম মেয়েকে বাবাকেই আনতে যেতে হয়, সেটাও জাননি কিম নামজুন সাহেব। আয়ুর চিন্তা হয় না যেন তের শ্বশুরবাড়ির লোক আবার খারাপ ভেবে বসে, কিন্তু এসব কথা কাকে বোঝাবে? আয়ুর কথার তো কোনো গুরুত্ব নেই বাড়িতে। এই সংসারে আয়ুর অবস্থান একটা কাছের মতো, যে যা বলবে চুপচাপ শুধু খেতে যাবে। আয়ুর ভীষণ ক্লান্ত লাগে। সবকিছু এমন ভাবে তাড়াতাড়ি হয়ে গেল, ইচ্ছে হয় একটু বসে মেয়ের সাথে কথা বলার, কিন্তু সেই উপায় এই মুহূর্তে নেই। আয়ুর শাশুড়ি লিসা বিবি দরজার উপরে বসে আছেন। কোনো ভুল হলে তার কথা থেকে ছাড় পাওয়া মুশকিল। লিসা বিবির বয়স প্রায় 80-র কোঠায় পৌঁছেছে, তবুও তের জন্য এতটুকু কমেনি। এখনো সংসারের ব্যাপারে ছেলেদের পরে তারই একরত্তি শাসন চলে। শাশুড়ির কাছে আয়ু এখনো সেই নতুন বউটির মতোই। আয়ু সেদিকে তাকিয়ে বটি নিয়ে কামরাঙ্গা কাটতে লাগলো। অর্ধেক কাটা হতেই সেই কামরাঙ্গার উপরে এসে হামলা চালায় তের ছোট ভাই সুগা। এবার সে ক্লাস 10-এ উঠেছে। মেয়েদের মতো টক খাওয়ার ভীষণ পাগল সে। দাদির এক প্রকার চোখের মনে ওঠে। সুগা যখন একের পর এক কামরাঙ্গার টুকরো মুখে তুলে অগ্রসরে গিলছিল, তখন তাতে বাধা দিল আয়ু। সব একাই খেয়ে ফেলবি? তোর বোনের জন্য কাটছি তো এগুলো। তে কত পছন্দ করে। তে আগে আসুক, ওর খাওয়ার পরে যা থাকবে তুই খাস। দরজার ওপাশ থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে শুকনো খনখনে গলায় খেকিয়ে উঠছেন লিসা বিবি। বলতে থাকে,
পোলাটা কতক্ষণ পড়াইলো, একটা জিনিস খাইতে চাইতেছে, হেডাও তোমার আপত্তি? কেমন মা তুমি? মা, গাছে তো কামরাঙ্গা নেই, আর সবে মাত্র পেরে নিয়েছি, এই 4টাই ছিল। তাতে কি হয়েছে? মাইয়া কি তোমার 10 বছর পরে এইতাছে? এতদিন খাই নাই? শ্বশুরবাড়ি গেল তো মাত্র কয়দিন ধইরা। পোলারে খাওয়াও, এই পোলা পরে কামাই করে খাওয়াইব, আমাকে বংশের বাড়তি। মাইয়া কোন কামে দিব? মাইয়া কোনো কামে দিব না, হেরা হইলো পরের আমানত, বুঝছো? আয়ু কি বুঝলো কে জানে, কারণ বোঝার আগেই ভেতর থেকে খবর এলো তে এসে পড়েছে। আয়ু আর সুগা দুজনেই খুশি মনে বাড়ির ভেতর ঢুকে গেল। লিসা বিবিও প্রসন্ন মুখে ভেতর ঘরে উঠে গেলেন। প্রকৃতপক্ষে তের বিয়ে হওয়ার সব থেকে বেশি খুশি হয়েছেন তিনি। লিসা বিবি তো আরো কত আগে থেকেই চাচ্ছিলেন তের বিয়ে হয়ে যাক, তার ছেলেগুলো বেশি বোঝে বলেই এতদিন তার কথা শোনেনি। আজ অবশেষে তার প্রার্থনা কবুল হলো। সন্তুষ্ট চিত্তে একবার আকাশের দিকে তাকিয়ে তিনি লাঠি হাতে খটখট করতে করতে ভেতর দিকে চললেন। এবার সিন ঘুরে জেকের দিকে চলে আসা যাক। জেকেদের বাড়ির পাশে একটা ছোট পুকুর। পুকুরের স্বচ্ছ জল দেখলেই চক্ষু শীতল হয়। পাড়ে ঘেঁষে চারপাশে দাঁড়িয়ে আছে সবুজ বৃক্ষের দল। পানির মাঝখানে কচুরিপানা নিজেদের মধ্যে বেগুনি রঙের ফুল ধারণ করে স্থির ভাসমান হয়ে আছে। ঘাটের পাশে একটা হিজল গাছ, ডালের ভারে পুকুরের উপর হেলে আছে যেন। সেই গাছের গুড়িতে বসে আনমনে পানির দিকে তাকিয়ে আছে জেকে। তার হাতের উপর একটা ছোট তেঁতুল গাছের ডাল। বেখেয়ালি ভাবে সেই ডাল থেকে পাতা ছিঁড়ে পুকুরের পানিতে ফেলছে জেকে। তখন সেখানে কচুরিপানার উপর দুটো সাদা বক এসে বসলো। দেখে মনে হচ্ছে জোড়া বক। এদিক ওদিক তাকিয়ে মাছের খোঁজ করছে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়লো জেকে। আর 5টা ছেলেদের মতো বিয়ে নিয়ে তারও অনেক শখ আলাচ্ছিল। এ জীবনে কখনো অন্য মেয়েদের দিকে তাকায়নি, এত এত সুযোগ পেয়েও জড়ায়নি কোনো প্রেমের সম্পর্কে। নিজের সবটুকু ভালোবাসা শুধু স্ত্রীর জন্যই বাঁচিয়ে রেখেছেন এতদিন। ভেবেছিল বিয়ের পর নিজের বউকে প্রচুর ভালোবাসবে, কখনো কোনো অভিযোগের সুযোগ দিবে না। কিন্তু এখন তো সব ভিন্ন। এ কারণে তের উপর প্রচুর রাগ হয়েছিল তার। তের যদি বিয়েতে মত নাই ছিল, সেটা তার বাবাকে খুলে বলল না কেন? ধরে বেঁধে জোর করে বিয়ে দিয়ে দেওয়া এক কথা, কিন্তু তে তো তার বিয়ের জন্য বাবাকে কোনো বারণই করেনি। দোষটা তাহলে কার? শুধু তের একটু সাহসের অভাবের জন্যই আজ দুটো জীবন এলোমেলো হয়ে পড়লো। ছেলেকে অন্যমনস্ক হয়ে ঘাটে বসে থাকতে দেখে জিন এগিয়ে আসে, পেছনে দাঁড়িয়ে বলল, কি রে জেকে, এই ভর দুপুর বেলায় ঘাট পাড়ে বসে আছিস কেন? এমনি মা, বউয়ের সাথে কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে জেকে ঘুরিয়ে বলল, তুমি এদিকে কি করো মা? নামাজ পড়বে না? তা পড়বো, কিন্তু তুই বউয়ের সাথে কেন গেলি না? বউকে একাই পাঠিয়ে দিলি? কি ভাববে বাড়ির লোকজন? বললে যে তোর নাকি দরকারি কাজ আছে। বউ গেছো 2 দিন হয়ে গেল, কই তোর তো কোনো দরকারি কাজ দেখছি না, বসেই তো আছিস। আমার ওখানে কোনো প্রয়োজন নেই মা, তাই যাইনি। আর কাজ আছে, তুমি বুঝবে না। জিন বাড়ির দিকে যেতে যেতে বলল, ঠিকই বলেছিস, তোদের ব্যাপার স্যাপার আমি আসলে বুঝি না। এদিকে লিসা বিবির প্রথম থেকে খটকা লাগছিল। সময় যত গড়াতে লাগলো, মনের খুঁতখুত ভাবটা আরো বাড়তে লাগলো তার। তের মতি গতি ঠিক লাগছে না তার। প্রথমে তো জামাই ছাড়া একা একাই এসে পড়লো শ্বশুর বাড়ি থেকে, তার উপর মুখটাই 2 দিন যাবৎ এমন ভাবে ভার করে রেখেছে যেন পৃথিবীর সব দুঃখ তার মাথার উপর এসে ভর করেছে। আজকে তো জামাই নিতে আসার কথা, সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, কই জামাই তো আর আসলো না। ব্যাপারটা কি? শেষের ব্যাপারটা শুধু লিসা নয়, সকলের মাথাতে এসেছে। একসময় কিম নামজনের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হলো। মেয়ে 2 দিন ধরে এসেছেন, এখনো পর্যন্ত কোনো কথাও বলেনি তিনি মেয়ের সাথে। তার রাগ এখনো কমেনি, কিন্তু এখন আর কথা না বললেই নয়। অগত্য আর কোনো উপায় না দেখে তিনি মেয়েকে ডেকে পাঠালেন। বাবা ডেকে পাঠিয়েছে শুনি তের ঘাম ছুটে গেল। এই 2 দিন ধরে এই চিন্তাতেই তার সারা রাত ঘুম হয়নি। লোকটা তো বারবার করে বলেই দিয়েছে সে আসবে না। এখন এই কথা বাবাকে কিভাবে বলবে তে? তার উপর যদি কেউ শুনে, তেও বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বিয়েতে রাজি না থাকার কথা বলার জন্যই এসব হচ্ছে, তাহলে তো তে বোধহয় আজ আস্তই থাকবে না। ভয়ে ওর ইচ্ছে করছে কোথাও নির্জনে গিয়ে লুকিয়ে থাকতে। ছোট থেকেই পড়ালেখার উপর ছিল তে। পড়ালেখা ছাড়া প্রেম ভালোবাসা ছেলে কোনো কিছুতেই কখনো নজর দেয়নি। আজ পর্যন্ত কোনো রোমান্টিক গান খেয়াল করে শুনেছি কিনা তাতেও সন্দেহ। সবসময় শুধু জানতো ওকে পড়তে হবে, অনেক পড়তে হবে, অন্য কিছু নিয়ে ভাবার আর সময় কই। বিয়ের ব্যাপারটা সবসময় ছিল ও সমস্ত চিন্তা ভাবনার বাহিরে। সাধারণত মেয়েরা 14-15 বয়সে পড়লেই বিয়ে নিয়ে তাদের ভাবনা কাজ করে, কত রং বেরঙের স্বপ্ন সাজায়, কিন্তু এসব নিয়ে কখনই কিছু ভেবে দেখেনি তে। তেকে এখন সবটা মিটমাট করে নিতে হবে। আদৌ কি এত ক্ষমতা আছে তের? সবার মতো সেও জানে যাই হয়ে যাক তার আশ্রয় এখনই শ্বশুর বাড়িতেই, তাকে সেখানেই থাকতে হবে। কিন্তু ওই লোকটা তো তেকে নিতেই আসবে না। নত মুখে আস্তে আস্তে তে বাবার সামনে গিয়ে দাঁড়ায়। তের গলা শুকিয়ে আসে। এমনি তো বাবার সামনে দাঁড়িয়ে ঠিক মতো কথাও বলতে পারে না সে। অনেকক্ষণ হয়ে যায় তে কিছু বললো না। এভাবে চুপ করে থাকতে দেখে লিসা বিবি পেছন থেকে খেকিয়ে বলেন, আমি তোর আগেই কইছিলাম নামজন, কিছু একটা খাবলা আছে। তোর মাইয়া এমন চুপ করে আসছে কেন জিগা? জামাই আসার সময় আসো না, আবার এখনো আইতাছে না, এর কারণটা কি? মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তে।
তার বাবা এমনিতে অনেক রাগী, তার উপর আজকে দাদিও আছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। আয়ু মাথা ঘুমটা টেনে মেয়ের দিকে চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। আসলে কি কিছু হয়েছে? তেমন করছে কেন? মেয়ের জন্য মনে মনে আয়ু আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, সব যেন স্বাভাবিকই থাকে, নয়তো আজ তার কপালে কি আছে কে জানে। লিসা বেবি বলেই যেতে লাগলো, আমি আগেই বুঝছি কিছু একটা হয়েছে। জামাই নাইলে আসবো না কেন? নিশ্চয়ই মাইয়া কিছু করছে, ওরই দোষ। এমন অকর্মা মাইয়া 2 দিনও সব ঠিক করতে পারলো না। এইটাই কস না কেন? ওই বাইকটা আবার কি কাণ্ড করাই আইসস যে তোর নিতে পর্যন্ত কেউ আসতেছে না? মায়ের কথায় কিম নামজুন সাহেব খুব একটা কান দেন না। তার মায়ের স্বভাবই ছোটখাটো বিষয় নিয়ে হইচই করা। তবে আজকের ব্যাপারটা ফেলে দেবার মতো না। তাই মাকে না থামিয়ে তিনি শীতল কণ্ঠে বললেন, তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করছি। কেন আসছে না তোমার স্বামী? তার শরীর থরথর করে কাঁপছে। ভয়ের চোটে চোখের কার্নিশে জলও জমতে শুরু করেছে তার। গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হতে চাচ্ছে না। বারবার হাত দিয়ে ডান চোখের পাশটা ঘষছে তে। কি হলো বলছো না কেন? আরো একবার কপালের কার্নিশটা ঘষে তে কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, বাবা ওই সে আসলে। টেকে চমকে দিয়ে ঠিক তখনই পেছন থেকে স্বল্প পরিচিত একটা স্পষ্ট ভরাট কণ্ঠস্বর হঠাৎ ডেকে উঠল, তে। ঘুরে তাকিয়ে দেখে জেগে এসেছে। একটু রাত হতে না হতেই চারদিকে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। রাস্তাঘাটে ঘুটঘুটে অন্ধকার, দুধারে ধানের ক্ষেত, তার মধ্যে থেকে মাঝে মাঝে ডেকে উঠছে একটা দুটো শিয়ালের দল। এমন একটা পরিবেশে গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছে জেকে আর তে। আজ বিকেলে জেকে ওই বাড়িতে দেখে সবে আনন্দে আটখানা হয়ে যায়। যাক, অবশেষে তাদের জামাই এসেছে। কিম নামজুন সাহেব খানিক কুশল বিনিময় করে সেখান থেকে চলে যান। সব থেকে বেশি খুশি হয় আয়ু। লিসা বিবি একটু স্বস্তি নিঃশ্বাসই ফেলেন। হতভম্ব হয়ে থাকে শুধু তে। নিজের চোখে কিছুক্ষণের জন্য বিশ্বাসই হয় না তার। আরো বেশি চমকে উঠে যখন জেকে তের সামনে এসে দাঁড়িয়ে বলল, যাবেন না তে? আমি আপনাকে নিতে এসেছি। চোখ বড় বড় করে তাকে কিছুক্ষণের জন্য কথাই বন্ধ হয়ে যায় দের। হুঁশ ফিরে তখন যখন জামাইকে এখনো বসতে দিচ্ছে না বলে লিসা বেবি ধমক লাগায়। এরপর শুরু হয় গ্রামীণ সংস্কৃতির জামাই আদর। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতেই হয়ে যায় রাত, সম্ভবত 7টা-8টা বাজে। কিন্তু গ্রামের রাস্তাতে এতটুকু মানেই অনেক রাত। তাই রাস্তায় বেরিয়ে আর কোনো গাড়ি দেখা পেল না। একটা ভ্যান পেয়েছিল, সেটা শুধু মেন রাস্তাটুকুই পার করে দিয়ে গেছে তাদের। হয়তো হাঁটা পথেই আজ পার করতে হবে। দুজনেই চুপচাপ, তাই সমস্ত ধ্যান রাস্তা দেখে হাঁটা। যেই অন্ধকার, জেগে খানিকটা অন্যমনস্ক, কিছু একটা যেন গভীরভাবে মনে মনে ভাবছে সে। জেকের ভাবনায় ছেদ ঘটে হঠাৎ একটা ধপাস জাতীয় শব্দে। পেছনে ঘুরে তাকিয়ে দেখে তে রাস্তার পাশে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো আসলে বসে আছে না, পড়ে গেছে সে। রাস্তার পিচ উঠে গর্ত হয়েছিল, সেখানে পানি জমে কাদার মতো পিচ্ছিল হয়ে আছে। গর্তটা রাস্তার একদম কিনারে। এত সাবধানে হেঁটেও কিভাবে যেন সেখানে পা পড়ে যায় তের। আর তারপরে ধপাস। জেকে দ্রুত তের দিকে এগিয়ে গেল। এই বুঝি লোকটা আবারও কথা শোনাবে, কিন্তু তের ধারণা ভুল করে জেকে ঝুঁকে নরম ছড়ে বলল, আরে পড়ে গেলেন কিভাবে? কাঁচো মাচো মুখে একবার জেকের দিকে তাকিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে যেতেই আবারও পা পিছলে পড়ে যায়। জেকে বলে, এভাবে হবে না, আমার হাত ধরুন। জেকে বাড়িয়ে দেওয়া হাতের দিকে তে তাকিয়ে আস্তে করে হাত বাড়িয়ে দেয়। তের হাতে কাদায় পড়েছিল বিধায় তার হাতও পিছিল হয়ে আসে। জেকে শক্ত করে তের হাত চেপে ধরে উঠতে বলল। এবার উঠতে যাওয়ার সময় পিছিল খেয়ে পড়ে যেতে নিল তে, কিন্তু এবার আর জেকে পড়তে দিল না, শক্ত করে হাতটা আগলে ধরে রাখলো। তে উঠে দাঁড়ালো। 2 পা কাদায় মাখামাখি হয়ে গেছে তার। শাড়ি উঁচু করে একবার পায়ের দিকে তাকালো সে। জেকে দেখে বলল, দেখি এদিকে আসুন। রাস্তার ধারে ধান ক্ষেতের পাশ দিয়ে মাটির আল দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেনের মতো বানানো হয়েছে। তার হাত ধরে জেকে সাবধানে পা ডিঙিয়ে দিয়েছে সেখানে নিয়ে গেল তেকে। স্বচ্ছ পানির ধারার কাছে তেকে দাঁড় করিয়ে বলল, আপনার শাড়ির পাটটা উঁচু করুন তো। তে খানিকটা উঁচু করলো। বুঝতে পারলো না লোকটা কি করতে চাইছে। একবারই কিছু বললেও না। তেকে মাটির আলের উপর দাঁড় করিয়ে রেখে জেকে নিজের 2 হাত একত্রিত করে পানি তুলে তের পায়ে দিতে লাগলো। তে অবাক হয়ে তাকিয়ে রইল জেকের দিকে। এই লোকটাকে একদমই বুঝতে পারে না সে। সাধারণ ব্যাপারে রাগ হয়ে যায়, আর এখন রাগ করার ব্যাপারেও রাখছে না। বলল যে তেদের বাড়িতে যাবে না, কিন্তু সঠিক সময় ঠিকই উপস্থিত হলো। বাঁচিয়ে দিল থেকে। আল্লাহ রক্ষা করেছে, নয়তো আজ তের যে কি হতো। আল থেকে নেমে রাস্তায় উঠে গিয়ে আবার তের জুতো ছিঁড়ে গেল। তে থতমত খেয়ে একবার আর চোখে জেকের দিকে তাকালো। জেকে ঠায় দাঁড়িয়ে তের পায়ের দিকে তাকিয়ে আছে। তে ছেঁড়া জুতো টেনে হাঁটতে নিলে জেকে থামিয়ে বলল, আচ্ছা আপনি দাঁড়ান, এই নিন আমার জুতো পরুন। এই বলে খালি পায়ে হয়ে নিজের জুতো জোড়া টেকে এগিয়ে দিল। জেকের বড় বড় জুতার মধ্যে নিজের ছোট পা গড়িয়ে দিয়ে তে মনে মনে নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হলো। সব দুর্ঘটনা কি আজকেই ঘটতে হলো? কিছু পথ পেরিয়ে আবারও জেকে খেয়াল করলো তে পা ঘুরে ঘুরে হাঁটছে। জিজ্ঞাসা করলো, আপনার পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছেন কেন? তে মনে মনে একটা ঢোক গেল। পা
পায়ে তার কাটা বিঁধেছে অনেক আগে, হয়তো যখন পড়ে গিয়েছিল তখনই। এতক্ষণ কিছু বলেনি, কি আর বলবে, একটার পর একটা সমস্যা তো তার সাথে লেগেই আছে। জেকে জিজ্ঞাসা করায় মাথা নিচু করে আমতা করে বলল, পায়ে মনে হয় কাটা বিঁধেছে। বলেই ভীত চোখে একবার আস্তে করে জেগের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। জেগে দাঁড়িয়ে পড়ে, ভুরু কুচকে সোজা তার দিকে তাকিয়ে আছে। তেকে তাকাতে দেখে থতমত গলায় বলল, আমার জুতো খুলুন। তে ঘাবড়ে গিয়ে চট করে জুতো খুলে দিল। তাকে নিয়ে একটু হাঁটতে গিয়ে এত সমস্যা হচ্ছে। এবার বুঝি লোকটা নিজের জুতো নিয়ে তাকে মাঝ রাস্তায় ফেলে চলেই যাবে। জুতো খুলে পাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালোতে জেকে গটগট করে নিজের জুতো পরে নিল। তে মাথা নিচু করেই রইল। হঠাৎ থেকে চমকি দিয়ে জেকে দেখে কোলে তুলে নিল। ভূত দেখার মতো চমকে উঠল তে। এরকম কিছু একটা জেকে করবে সেটা স্বপ্নেও ভাবেনি সে। তে বড় বড় হয়ে যাওয়া অপলক চক্ষু যুগল এখন জেকের দিকেই নিবদ্ধ। কিন্তু সেদিকে কোনো ভুরুক্ষেপই নেই এই একগুঁয়ে নাকচু লোকটার। নিজ বোনের সামনের দিকে তাকিয়ে হাঁটছে লোকটা। সত্যি কি এতটা পথ এভাবেই পায়ে হেঁটে থেকে কোলে করে নিয়ে যাবে লোকটা? বাড়ি পৌঁছাতে জিন ছেলের সাথে ভীষণ রাগ দেখালো। এই নতুন বউ এভাবে রাগ করে বাড়ি ফেরাটা মোটেও ঠিক হয়নি তাদের। বিশেষ করে রাস্তার মাথার ওই বটগাছটার নিচে জায়গাটা একদমই ভালো না। গত বছর ওখান থেকে তাদের গ্রামের রহিমার উপর জিনের আসর করেছিল। জেকেদের বাড়িটা পুরনো দোতলা ঘরের মতো, নিচের তালা চারপাশটা ইট দিয়ে ঘেরাও করা, দুপাশে বারান্দা, মাঝখানে রুম। সাধারণত গ্রামের বাড়িগুলো যেরকম হয় আর কি। মাঝের থেকে উপর দিকে একটা সিঁড়ি উঠে গেছে। মাঝখানের বেড়াগুলো টিনের, মেঝে পাকা, আর উপরের তলাটা সম্পূর্ণ টিনের, মেঝে কাঠের। উপরের তলায় বড় অংশ জুড়ে ওই একটাই রুম, সেখানে জেগে থাকে। রুমের বাইরে কাঠ দিয়ে ঘেরাও করে ছোট বারান্দার মতো বানানো হয়েছে। সেখানে গাঢ় লাল হলুদ সবুজ রং করায় চকচক করছে। জিনের শ্বশুরের আমলের ঘর। এককালে তাদের অবস্থা ভালো ছিল। তার স্বামী মারা যাবার পরই সব থেমে যায়। এখন আশা আছে তার ছেলে তাদের সংসার বড় করে তুলবে। তে জিনের রুমে একাই বসা ছিল। জিন গেছে ছেলের পেছন পেছন। তখন সেখানে আসলো 15 বছরের একটি মেয়ে। মেয়েটার নাম জিমিন, জেকের মামাতো বোন। স্বভাব চঞ্চল। বাবা মা দুজনেই মারা যাওয়ায় এখন জেকেদের সাথেই থাকে। মেয়েটি এসে তেকে ঝাপটে ধরে নিজের পরিচয় দিয়ে বলল, কেমন আছো নতুন ভাবি? তে হেসে মাথা নাড়িয়ে বলে সে ভালো আছে। হঠাৎ তার চোখ পড়ে জিনের রুমের দেয়ালে। সেখানেও জেকের রুমের মতো কালো কোট ক্যাপ পরা জেকের একটা ছবি। তে জিমিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিমিন, ওটা কার ছবি? এটা তো জেকে ভাইয়ের ছবি। এটা আসল? হ্যাঁ। না মানে ছবিটা কি কোনো এডিট করা হয়েছে বা এআই? আরে ভাবি না, এটা তো জেকে ভাই সেদিনের ছবি, যেদিন ভাই বিশ্ববিদ্যালয় থেকে সব পড়ালেখা শেষ করে ফেলেছিল। বিশ্ববিদ্যালয়ের কথা শুনে একটু অবাক হলো। তোমার ভাইয়া পড়ালেখা করেছে? কোন বিশ্ববিদ্যালয় থেকে? এরপর জেমিনি থেকে সে যে শুনতে পায় তার সারমর্ম অনেকটা এই, জেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েট হওয়ার পর প্রথাগত চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করতে চাইছে। সে কৃষি উদ্যোক্তা হতে চায়। পড়াশোনা শেষ করার পর 1.5 বছর যাবৎ সে এসব নিয়েই আছে। জিমিনের কথা শুনে তে সত্যি অবাক না হয়ে পারলো না। তাদের গ্রামের মধ্যে কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিতে পারেনি। আর তে কিনা ভেবেছিল যে হয়তো কোনো অশিক্ষিত মূর্খ চাষা হবে। তেকে ভাবনায় মগ্ন দেখে জিমিন বলল, কি হয়েছে ভাবি? খারাপ লাগছে? তোমার শরীর এখন কেমন? জ্বর পুরোপুরি কমেছে? তে অবাক হয়, তার জ্বর এসেছে সেটা মেয়েটা জানলো কি করে? সেটা মুখ খুলে জিমিনকে প্রশ্ন করে। জিমিন বলে, আরে ওই যে বিয়ের দিন রাতে তোমার জ্বর এসেছিল না, জেকে ভাইয়া তো আমাকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললো, বললো যে তোমার শাড়িটা পাল্টে দিতে। বাবারে বাবা, যে জ্বর তোমার এসেছিল, গায়ে হাত দিলে মনে হচ্ছে যেন এখনই পড়ে যাবে। তারপর ভাই তো সারা রাত তোমার কপালে জল পড়তে দিয়েছিল, মাথায় পানি ঢেলেছিল। রাতের মধ্যেই তোমার জ্বর কমিয়েছে। আমি তো ছিলাম অর্ধেক রাত পর্যন্ত। তারপর আমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে আর বলেছে এই কথা যেন কাউকে না বলি। বুঝছো ভাবি, ভাই এমনিতে খুব ঠান্ডা মেজাজের, সবসময় স্পষ্ট কথা বলে, যা মনে আসে তাই বলে। হেয়ালি কথাবার্তা ভাইয়ের একদম পছন্দ না। আর নড়বড়ে স্বভাব তো আরও না। ভাইয়ার মতে নড়বড়ে হওয়া চলবে না, নিজের ভেতরে নিজেকে নিয়ে স্ট্রং হতে হবে। তে শুধু অবাকের উপর অবাকই হচ্ছে যে কেউ শাড়ি পাল্টানি, তবুও সেদিন সকালবেলা এমন ভাবে বললো যেন সেই পাল্টিয়েছে। আবার তে কি চিৎকারিও করলো। জেকে শোন, রুমে যাস না। তুই যাওয়ার পর আবুলে তোর রুমের পাশে ওদের গাছের ডালপালাগুলো কাটছিল। একটা ডালে বাড়ি খেয়ে তোর একটা কাঠের জানালা ছুটে গেছে। গাছে মোপকার বাসা ছিল, রুমে অনেকগুলো ঢুকেছে। আজকে রাতে নিচেই থাক। বউ আমার বিছানায় ঘুমাক আর তুই বারান্দায় ছোট চৌকিটাতে ঘুমাস। কালকে জানালা ঠিক করে নিস। জেকে থেমে গেল। একবার তেদিকে তাকিয়ে ল্যাপটপ নিয়ে মাশরুমের মোড়ায় বসে পড়লো। বউ তুমি একটু তালাটা মেরে রাখো তো, ভালো করে মেরো কিন্তু, অনেক প্রয়োজনীয় জিনিস আছে এটার মধ্যে, ওগুলো অন্য আর এক সময় ধরবো। গিয়ে দরজা আটকে তালা মেরে দেয়। 3-4 বারের মতো তালা টেনে চেক করে দেখে যে ভালো করে লেগেছে কিনা। তারপর আবার পাশ দিয়ে যাওয়া জিমিনকে ডেকে বলে, জিমিন দেখো তো তালাটা ঠিক করে লেগেছে কিনা। জিমিন একবার হাত দিয়ে তালা টেনে দেখে বলে, হ্যাঁ ভাবি, লেগেছে এটা। এই পুরো ব্যাপারটাই তীক্ষ্ণ চোখে দূর থেকে পরোক্ষ করছিল জেকে। তারপর হাতের ল্যাপটপটায় পটপট করে টাইপ করে তেলে খেয়ে নিচে আন্ডারলাইন দিয়ে লেখে।
1 নাম্বার ভীত, 2 নাম্বার কনফিডেন্স নেই বললেই চলে, 3 নাম্বার পরনির্ভরশীল। সকালের সোনালি রোদ্দুর জানালা ফাঁক দিয়ে তের মুখে পড়তেই তে ঘুম থেকে উঠে গেল। ঘন পল্লব বিশিষ্ট চোখ জোড়া খুলতেই লাফিয়ে উঠল। অনেক বেলা হয়ে গেছে, এতক্ষণ কিভাবে ঘুমিয়ে রইল সে। ঝটপট বিছানা থেকে নেমে মাথার এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করে নিল। ফ্রেশ হয়ে এসে বাইরে বেরিয়েই দেখলো বাড়িতে কেউ নেই। উঠোনের কোনায় চোখ পড়লো জেকের দিকে। একটা নাম না জানা গাছের চারা নিয়ে কে যেন করছে। জেকেদের বাড়ির সামনেই মাটির একটা রান্নাঘর, রান্নাঘরের সামনেই টিন দিয়ে বেড়া দেওয়া ডিপ কলের গোসলখানা। এরপর থেকে পাশের বাড়িগুলোর সীমানা শুরু। ডান দিকে বড় বড় মেহগনি গাছ দাঁড়িয়ে জঙ্গলের মতো হয়ে আছে। তারপরে স্বচ্ছ পানির পুকুর। জেকে সেখানেই দাঁড়িয়ে আছে। একবার রান্নাঘরের দিকে উঠে দিল। জেকে নিজের কাজে মগ্ন থেকেই বলল, মা পাশের বাসায় গেছে আর যেমনি স্কুলে গেছে, পাবেন না কাউকে। তে একটু থতমত খেয়ে গেল। এই লোকটার কি কোনো মতে মানুষের মন পড়ে ফেলার ক্ষমতা আছে নাকি? তে যখনই যা ভাবে সবটা কিভাবে ঠিকঠাক করে দেয়। তে ঠায় দাঁড়িয়ে রইল। জেকে তেকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। ফিরে এলো একটা শপিং ব্যাগ নিয়ে। তের দিকে বাড়ি দিয়ে বলল, এর মধ্যে 2টা 3 পিস আছে। শাড়ি পরে যেহেতু অভ্যস্ত নন, পড়তে হবে না। তো এবারও অবাক হলো। সারাক্ষণ শাড়ি পরে থাকতে তার সত্যি অসুবিধা লাগছিল। বিয়ের আগে তো তেমন পড়া হয়নি, কিন্তু এই কথাটা তো সে কাউকে বলেনি, তাহলে জানলো কি করে? শাড়ি পরে যেভাবে হাঁটে দেখলেই বোঝা যায়, এটা মুখ ফুটে বলতে হয় না। এবার সাংঘাতিক চমকে উঠে ব্যাগটা ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। এই লোকটা থেকে সাবধানে থাকতে হবে। এ তো দেখছি সে যা ভাবে তাই ধরে ফেলে। দেখে চলে যেতে নিলেও আবার দাঁড়িয়ে দেখে বলল, গোসলখানা এদিকে, সাবধানে যাবেন। জেকে চলে যেতে নিলে তে ঝট করে ঘুরে জেকের দিকে তাকালো। এই লোকটা এমন কেন? তে এখন ভালো মতোই জানে সেদিন রাতে জেকে তার শাড়ি পাল্টানি, তবুও এখন এমন ভাবে বলছে যেন সেই করেছে। আমি জানি আপনি সেদিন আমার শাড়ি পাল্টানি, জিমিন বলেছে। জেকে দাঁড়িয়ে পড়লো। পেছনে তের দিকে ঘুরে একটা হাসি দিয়ে বলল, বাহ, আপনাকে কেউ বললো আর আপনি সত্যি নিজে থেকে বিশ্বাস করে ফেলেছেন? অবিশ্বাস্য। না মানে, এবার আপনাকে কেউ বলে দেয়নি যে এটা বিশ্বাস করা যায় কি যায় না, একা একাই বিশ্বাস করে ফেললেন। ইমপ্রেসিভ। জেগে চলে গেল। আর সেদিকে তাকিয়ে এদের সরু চোখে তাকিয়ে রইল। 2-3 বাক্যের একটা কথাতেও থেকে কয়েকবার ঠান্ডা ভাবে খোঁচা মেরে দিল লোকটা। খোঁচা মারার একটা সুযোগও ছাড়তে চায় না। খোঁচা মারার রাজা যেন। এর নাম জেকে না রেখে খোঁচা রাজ রাখা উচিত ছিল। একটু পর তে জেকে দেওয়া একটা 3 পিস পরে আর একটা 3 পিস নিয়ে গামছা হাতে নিয়ে বেরিয়ে এলো। সকালে ওঠার পর থেকেই কেমন যেন ভ্যাবসা গরম লাগছে। ভাবলো গোসলটা তাড়াতাড়ি করে নেওয়া যাক, কিন্তু গোসলখানার সামনে যেতেই তে থমকে দাঁড়িয়ে রইল। গ্রামের বাড়ির কল, বেড়ার গায়ে দরজা শুধু একটা কাপড়ের পর্দা ঝুলানো। বাড়ির আশেপাশের মানুষজনগুলো একটু পরপরই আসছে আর যাচ্ছে। কেউ খাবার পানি নিতে আসছে, কেউ জামা কাপড় ধুতে আসছে। তাই ভীষণ সংকোচ হতে লাগলো। গ্রামে হলেও ওদের নিজেদের বাড়ি পাকা দালানের, পাকা বাথরুম, গোসলখানা ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছে সে। এখন হঠাৎ করে এমন খোলা গোসলখানায় গোসল করতে তার কেমন যেন লাগছে। গোসল করার সময় যদি কেউ এসে পড়ে, গ্রামের মহিলাদের কাছে তো এসব আবার কোনো ব্যাপারও না। এর একজনের গোসলের মধ্যে অনায়াসে ঢুকে পড়ে। যদিও মেয়েরাই, তবুও তো তের এসবের অভ্যাস নেই। ওর ভীষণ অস্বস্তি হয়। জেগে বাড়ির পাশে ওই চারাটা লাগিয়ে খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তে কিভাবে কলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো কিছু বুঝতে পারলো। খেতে যাওয়া বাদ দিয়ে তাই সে তের কাছে এসে বলল, তে কোনো সমস্যা? হঠাৎ জেকের কণ্ঠ শুনতে পেয়ে তে খানিকটা চমকে উঠলো। তাকিয়ে বলল, না না, কিছু না। জেকে একবার গোসলখানা দিকে তাকিয়ে কিছু ভেবে বলল, আপনার ওড়নাটা দেখি দিন তো। তে ওর গায়ের ওড়নাটা হাত দিয়ে চেপে ধরে ভ্যাবাচাকা খেয়ে বলল, কেন? তে কি ভেবেছে বুঝতে পেরে জেকে একটু লজ্জাবোধ করে দ্রুত বলল, আরে আপনার হাতের ওড়নার কথা বলেছি, যেটা গোসলের পর পরবেন, গায়ের ওড়নার কথা বলিনি। তে ভীষণ লজ্জা পেল। হাতের সুতির ওড়নাটা জেকের হাতে দিল। ওড়না নিয়ে জেকে টিনের বেড়ার পর্দা ভালো মতো টেনে দিয়ে তার উপর আবার ওড়না দিয়ে দিল। পর্দার কোণা টেনে টিনের বেড়ার গায়ে আটকে দিল, যাতে বাতাসে উড়ে না যায়। তারপর ডেকে বলল, এখন বাইরে থেকে কিছুই দেখা যাবে না, আপনি যান, কেউ আসবে না। আসলে আমি মানা করে দেব। আপনার গোসল না হওয়া পর্যন্ত আমি বাইরে দাঁড়িয়ে আছি। না না থাক, আপনি শুধু শুধু কষ্ট কেন করবেন? ডেকে থামিয়ে দিয়ে জেকে আবারও বলল, আপনি যান তো, আপনি যান। তে আর কিছু বলল না। গোসলখানার ভেতরে গিয়ে হাতের জামা কাপড় টিনের বেড়ার উপরে রেখে দিল। বেড়া ভালোই উঁচু করে দেওয়া। বাইরে থেকে তাকালে শুধু তের চোখ দেখা যাবে এমন। মাথার উপরে খোলা আকাশ, দিনের আলোতে ভেতরটা একদম ফকফকে উজ্জ্বল। তের জন্য এমন পরিবেশ একেবারেই নতুন। ওর ভীষণ লজ্জা হতে লাগলো। নিজেকে অনাবৃত করে লাজুক মুখে ও একবার বাইরে জেগে দিকে তাকালো। হাতে একটা ডাল নিয়ে আনমনি লোকটা নিচের দিকে তাকিয়ে মাটিতে আঁকিবুকি করছে। তখন থাকতে মানা করলেও জেগে থেকে যাওয়ায় তের কাছে ভালোই লাগছে। একটু আশ্বস্ত তো হতে পারলো। এরপর অনেকটা সময় কেটে যায়। তে যখন বসে বসে বালতি থেকে মগ দিয়ে গায়ে পানি ঢালছিল, তখন হঠাৎ করে কানে ভেসে আসলো পায়ের শব্দ। মনে হচ্ছে গোসলখানার দিকে কেউ এগিয়ে আসছে।
অনেকক্ষণ ধরে জেকের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এতক্ষণ তো তবুও গাছের ডালে নাড়াচাড়ার খানিকটা শব্দ আসছিল, এখন তো এই পায়ের শব্দ ছাড়া সবকিছুই নিশ্চুপ। জেগে কি তবে চলে গেল? কে আসছে কে জানে। পায়ের শব্দটা শুনে মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছে। আতঙ্কে জমে গিয়ে তে সিমেন্টের পাকা থেকে ভেজে জামাটাই গায়ে জড়িয়ে ধরলো। ঠিক তখনই ওর কানে ভেসে আসে জেকের কণ্ঠ। জেকে কাউকে বলছে, ভাবি প্লিজ এখন যাবেন না, তে গোসল করছে। পাশের বাড়ির বড় বউ রুকা কাঁধ থেকে কলসিটা নামিয়ে বলল, তাতে কি হয়েছে ভাই, আমি কি পুরুষ নাকি? আমি গেলে কি অসুবিধা? পানিটা নিয়ে চলে আসো, বেশিক্ষণ লাগবে না। রুকা আবারও কলসি নিয়ে গোতে নিল। শব্দ পেতে জামা পেঁচিয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। জেকে তাড়াতাড়ি রুকাকে আটকে বলল, ভাবি একটু পরে আসুন প্লিজ। তে লজ্জা পায়, আসলে ওর তো অভ্যাস নেই। আপনি না হয় কলসিটা রেখেছেন, দরকার পড়লে আমি গিয়ে পানি ভরিয়ে আপনাকে দিয়ে আসবো। রুকার মুখে দুষ্টুমের হাসি ফুটিয়ে বলল, ও বুঝলাম এখন ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের পাহারা দিচ্ছ। বউকে একা একাই দেখবে, অন্য কাউকে দেখতে দেবে না? ভেতর থেকে ওদের কথা শুনে তে লজ্জায় লাল হয়ে গেল। জেকে আর কি বলবে, এখন যে করে হোক রুকার গোসলখানে যাওয়া আটকাতে হবে। অন্যভাবে কিছু বললে আবার সেটা নিয়ে মাইন্ড করে বসতে পারে। তাই রুকার কথাতে তাল মিলিয়ে মুখের হাসি প্রসারিত করে লাজুক ভাব ধরলো। রুকা দুষ্টুমির ছলে বলতেই লাগলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তোমার আর আমাকে কষ্ট করে পানি ভরে দিতে হবে না, আমি কলস নিয়ে যাই। দেবরদের দিয়ে কি আর এত কাজ করানো যায়? তুমি না হয় তোমার বউকেই পাহারা দাও। রুকা চলে যাওয়ার পর আরো 2-3 জন মহিলা এলো। সবাইকে এইভাবে আটকালো জেকে। শেষমেশ সবাইকে ফেরত পাঠিয়ে দিয়ে জেকে হাফ ছেড়ে বাঁচলো। তে মৃদু হাসলো। মানুষটা কথা দিয়ে কথা রাখে, টেকে একা ফেলে যায়নি, একে বিশ্বাস করাই যায়। জিমি সন্ধ্যা থেকে বই নিয়ে ঘুমে ঢলছে। তার ইচ্ছে করছে এখন একটা বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকতে। এই মুহূর্তে যদি সে একটু ঘুমাতে পারতো তাহলে তার চাইতে শান্তির ব্যাপার বোধহয় পৃথিবীতে আর অন্য কিছুই হতো না। কিন্তু এই শান্তির ব্যাপারটা এখন সংগঠিত হতে দেওয়া যাবে না। জেকে ভাইয়া যদি দেখে জিমিন পড়াবাদ দিয়ে ঘুমাচ্ছে তাহলে জিমিনের খবর আছে। তাও যদি 1-2 দিন এরকম হতো, কিন্তু জিমিনের তো প্রতিদিনই পড়তে বসলে ঘুম পায়। সে ঝিমিয়ে পড়ে আবার মাথা ঝাঁকি দিয়ে চোখ বড় বড় করে তাকায় বইয়ের দিকে। এই চোখ বন্ধ হতে দেওয়া যাবে না, কিছুতেই না। জিম সিমেন্টের মেঝেতে বসে বটি দিয়ে কচুর লতি বেছে রাখছিল। কাজের প্রতি দৃষ্টি থাকলেও তার মন খানিকটা অন্যমনস্ক। আজকে সে জানতে পেরেছে তার ছেলের বউ বিয়েতে রাজি ছিল না, বাপের জেদের বসে বিয়ে দিয়েছে। প্রথম থেকে জিনের একটু কেমন কেমন যেন লাগছিল, সবকিছু কেমন যেন স্বাভাবিক লাগছিল না ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে। জেকের রুমের জানালাটা ভেঙেছে আজ কতদিন হলো, তবুও জেকের মধ্যে ওটা মেরামত করার কোনো লক্ষণই নেই। স্বামী স্ত্রী আলাদা ঘুমাচ্ছে, তবুও দুজনের মধ্যে কারো কোনো গরজ নেই। দুজনেই স্বাচ্ছন্দ্য মতো নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। এসব সহ আরো নানান কারণে জিনের খটকা লাগছিল। এর কারণে আজ নিজ থেকেই জিন একজন মিস্ত্রি ডেকে জানালা ঠিক করিয়েছে। তারপর নিজের সন্দেহ আর চেপে রাখতে না পেরে কথায় কথায় জেকেকে সবটা জিজ্ঞাসা করে বসে জিন। জেকে স্পষ্ট কথা ছেড়ে, কথার মধ্যে কোনো মিথ্যা হেয়ালিপানা, ছলচাতুরি, ভান টান কোনো কিছুই তার স্বভাবে নেই। তাই সে সবটা খুলেই বলে তার মাকে। তাছাড়া ভবিষ্যতেও এই নিয়ে মায়ের সাহায্যের প্রয়োজন হতে পারে এটা ভেবে জেকে বলে দেয় সবটা। কথাটা শোনার পর থেকে জিনের ভালো লাগছে না। একটাই ছেলে তার, কত শখ করে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিল, সেটাও হয়ে গেল গরমিল। মেয়েটার উপরে রাগ হচ্ছে না, মেয়েটার কি দোষ? বাপ মা চাইলে কি আর মেয়ে মানুষ না করতে পারে? মেয়েটার চেহারাটা এতটাই নিষ্পাপ যে তাকালে জিন রাগ আর বিরক্ত অন্য কিছু ভাবতেই পারে না। তার শুধু রাগ হয় নিজের ভাগ্যের উপর। সবটা কি স্বাভাবিক হতে পারতো না? জেকে নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নিজের রাস্তায় দাঁড়ানো আবুলের সাথে চেঁচিয়ে কথা বলছিল। তে এক গাদা জামা কাপড়ের স্তূপ নিয়ে রুমের মধ্যে দাঁড়িয়ে রইল। জামাগুলো তার নিজেরই। রুমের জানালা যেহেতু ঠিক হয়ে গেছে তাই জিন বলেছে তার জামা কাপড় সব লাগেজে থেকে বের করে জেকে রুমে গিয়ে গুছিয়ে রাখতে। কিন্তু কতক্ষণ ধরে এভাবেই জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে তে। জেকের কোনো টেরও নেই, সে তো বারান্দায় দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। এখন তে জামা কাপড়গুলো কোথায় রাখবে সেটা তো জিজ্ঞাসা করে নিতে হবে নাকি? সে বারান্দাতেও যেতে পারছে না, কারণ নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। সেখানে যাওয়াটা ঠিক হবে না। তে বুঝতে পারলো এভাবে হবে না, জেকেকে ডাকতে হবে। কিন্তু ডাকবে কিভাবে এটাই বুঝতে পারছে না। তে কিছুক্ষণ মৃদু মৃদু স্বরে শুনুন শুনুন বলে ডাকছিল, কিন্তু জেকে তো শুনছে না। এরপর মুখ দিয়ে কিছু অদ্ভুত আওয়াজ করলো জেকের ধ্যান পাওয়ার জন্য, তাতেও কাজ হলো না। এরপর কি করবে বুঝতে না পেরে টি টেবিলে রাখা একটা স্টিলের বাটি মেঝেতে ফেলে দিল। ঝনঝন আওয়াজ পেয়ে জেকে দ্রুত ভেতরে চলে এলো। কি হয়েছে? বাটি পড়ে গেছে। জেকে দুষ্টুমি ছলে বলল, ও আমি তো ভাবলাম আপনি পড়ে গেছেন। তে সরু চোখে তাকালো। লোকটার মুখটা লম্বাটে, হালকা ফর্সা মুখে কুচকুচে কালো ঘন ভুরু সবসময় একটা ব্যক্তিত্বের আভা ধরে রাখে। চেহারাটার মধ্যে এক ধরনের স্পষ্ট ভাব বিরাজমান, কোনো সংকোচ নেই, কোনো জড়তা নেই। সবকিছু যেন পানির মতো স্বচ্ছ। আর এই পানির মতো স্বচ্ছতায় সারাক্ষণ শুধু দেখে খোঁচা মারার ফন্দি। জেকে বলল, বাটিটা পড়েছি কিভাবে? ধাক্কা খেয়েছিলেন টেবিলের সাথে? না মানে আমি ইচ্ছে করে ফেলেছি। জেকে অবাক হয়ে বলল, কেন? আপনাকে ডাকার জন্য।
কেন? আমার নাম কি দোষ করেছিল? এটা তো আর শহর না, গ্রাম। আমি নাম ধরে ডাকলে অন্যরা খারাপ বলতে পারে। অন্যদের খারাপ বলার কি আছে? আমি তো নিজেই আপনাকে বলেছি আমার নাম ধরে ডাকতে। নয়তো এভাবেই যদি আপনি আমার সুন্দর নামটাকে ইগনোর করে এরকম দূর থেকে শুনুন শুনুন বলে ডাকতে থাকেন, তাহলে না জানি কবে আমি আমার নিজের নামটাই গুলিয়ে ফেলি, আর কেউ জিজ্ঞাসা করলে বলে ফেলি আমার নাম হচ্ছে শুনুন। কথাটা বলে জেকে হেসে দিল। তেই প্রথমবার খেয়াল করলো জেকে যখন হাসে তখন ওর বাম গালে একটা সুন্দর ডিম্পল ভেসে ওঠে। তে অনেক মেয়েদের গালে ডিম্পল দেখেছে, কিন্তু নাটক সিনেমা ছাড়া বাস্তবে এভাবে কোনো ছেলের গালে এমন সুন্দর ডিম্পল দেখেনি। তাই জেকের হাসিতে ওর এই কথাটাই প্রথমে মাথায় এলো, বাহ সুন্দর তো। রাতের খাবার শেষ করে তে রুমে আসতেই জেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তে, আপনাকে নাকি A+ না পাওয়ার কারণে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে? প্রশ্নটা শুনেই তে মাথা নিচু করে ফেললো। এমনিতেই জেকে রুমে আসায় কেমন যেন সংকোচ হচ্ছিল। রাত তো এখনো বেশি হয়নি, এত তাড়াতাড়ি রুমে আসার কোনো ইচ্ছে ছিল না তে, কিন্তু তের শাশুড়ি বলল রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে। সত্যি বলতে এক প্রকার খেয়ালই ছিল না তের যে আজ থেকে এই রুমেই থাকতে হবে। সে তো বেশ ভালোই ছিল শাশুড়ি আর জিমিনের সাথে ঘুমাতে। আপনি কি করে জানলেন? সেদিন যখন আপনাদের বাড়ি গিয়েছিলাম আপনার ভাই কথায় কথায় বলছিল। আমি তো শুনে প্রচুর অবাক হয়েছিলাম। তে আর কিছু বললো না, মাথা নিচু করে রইলো। তেকে চুপ করে থাকতে দেখে ল্যাপটপের থেকে দৃষ্টি সরিয়ে জেকে বলল, আপনার তখন কিছু বলা উচিত ছিল তে। প্রসঙ্গ পাল্টাতে তে বলল, আচ্ছা আপনি নাকি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি। তেকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে জেকে বলে উঠল, চমৎকার, আপনার হাজবেন্ড কি করে সেটা না জেনেই আপনি বিয়ে করে ফেলেছেন। তে ইচ্ছে করলো নিজের মাথায় একটা বাড়ি দিতে। আর জেকে একটু হেসে কথা বলতে দেখে সেও ফ্রি মাইন্ডে প্রশ্নটা করে ফেলেছে। কিন্তু তে কিভাবে ভুলে গেল ইনি তো খোঁচা রাজ। খোঁচা না মেরে কথা বলে ওনার পেটের ভাত হজম হবে না। নাও তে, এবার সুযোগ করে দিয়েছে যখন, জেকে বলতে থাকলো, আপনার ভাগ্য ভালো যে আপনার বাবা রাগ করে কোনো পাগলের সাথে আপনার বিয়ে দেয়নি, নয়তো আমাকে দেখে তো শুধু কান্নাকাটি করছেন। পাগল বরকে দেখলে তো বোধ হয় নির্ঘাত খুনই হয়ে যেতেন। তে শটান হয়ে দাঁড়িয়ে থেকে ঠোঁট চেপে জেকের কথাগুলো হজম করতে লাগলো। আর জেকের কথার ভাজে ভাজে পেছনে হাত নিয়ে আঙুল দিয়ে মনে মনে গুনতে লাগলো, 1 নাম্বার খোঁচা, 2 নাম্বার খোঁচা, 3 নাম্বার খোঁচা। জেকে বকবক করতেই লাগলো আর তের আঙুলের সংখ্যা বাড়তে লাগলো। একসময় পেটের সব কথা বের করে একটা হাই তুলে উঠে দাঁড়ালো জেকে। আর তে নিজের আঙুলগুলো সামনে এনে দেখলো, বা 7 মিনিটের কথায় খোঁচা রাজা মহাশয় 7টা খোঁচা মেরে দিয়েছে। খারাপ। ল্যাপটপটা বন্ধ করে জেগে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো। তে আবারও এবার সংকোচে পড়ে গেল। জেগের পাশে কি ঘুমাতে হবে? অন্য কোনো উপায় কি আর নেই? কি করবে না করবে কিছু বুঝতে পারলো না। বিছানার পাশে দাঁড়িয়ে শুধু কাচুমুচো করতে লাগলো। সেদিকে তাকিয়ে একটা ডিম কেয়ার ভাব নিয়ে জেকে বলল, একসাথে ঘুমাতে আমার কোনো আপত্তি নেই, আমার নিজের উপর কন্ট্রোল আছে। আপনার যদি মনে হয় আমার সাথে ঘুমালে আপনার নিজের উপর কন্ট্রোল থাকবে না, তাহলে আপনি আলাদা ঘুমাতে পারেন। কথাটা শুনে কিছুক্ষণ ব্যাকুল হয়ে দাঁড়িয়ে রইল তে। তারপর কটমট করে একটা বালিশ নিয়ে জেকের পাশে শুয়ে পড়লো। অন্ধকারে মিটমিটিয়ে হাসতে লাগলো জেকে। সাজের ছায়া নামতেই জিন ব্যস্ত হয়ে পড়লো হাঁস মুরগি নিয়ে। একটু পরই মাগরিবের আজান দিবে, অন্ধকার নেমে পড়বে চারদিকে। জিন কেমন চিন্তিত দেখে তে বলল, কি হয়েছে মা? আর বলো না মা, একটা হাঁস পাচ্ছি না, এদিকে বেলাও পড়ে যাচ্ছে। আপনি যান মা, আমি ওটাকে গিয়ে খুঁজে আনছি। না না, তোমার যাওয়া লাগবে না, তুমি কেন যাবে? সমস্যা নেই মা, আমি পারবো, আপনি যান। জিন আর কোনো আপত্তি করলো না, তার হাতেও বেশ কিছু কাজ আছে। কি হয়েছে মা, এভাবে হাঁপাচ্ছ কেন? জেগে ভুরু কুচকে তের দিকে তাকিয়ে রইল। পুকুর পাড়ের দিকে তাকিয়ে তে একবার ঢোক গিলে বলল, বাঁশঝাড়ের নিচ দিয়ে যখন আসছিলাম আমার মনে হলো পেছনে কেউ আছে, অথচ আমার যাওয়ার সময় সেখানে কেউ ছিল না। জেগে ফট করে বলে দিল, আপনার মনে হয়েছিল তো, কারণ আপনি নিজেই নিজের কিছু বুঝতে পারেন না, সেটা ভালো হোক বা মন্দ বা অন্য কিছু। একটা কাজ করুন, আপনি বরং জিমিনকে সেখানে নিয়ে যান। তারপর জিমিন যদি বলে হ্যাঁ এটা ভয় পাওয়ার মতো, তখন না হয় আপনি ভয় পাবেন। তের চোখে পানি চলে আসলো। প্রচন্ড রাগ উঠলো তার। তে কতটা ভয় পেয়েছে তার সত্ত্বেও এই মুহূর্তে এরকম নিষ্ঠুর কথা না বললেই কি নয়। ছলছল চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার জেকের দিকে তাকিয়ে তে গটগট করে ভেতরে চলে গেল। জিন সেদিকে তাকিয়ে জেকেকে বলল, এসব কি জেকে, তুই সবসময় মেয়েটার সাথে এরকম করে কথা বলিস কেন? এমনিতেও ভয় পেয়েছিল, তুই তার উপর আবার রাগিয়ে দিলি। মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে জেকে বলল, আমি ইচ্ছে করে তোর সাথে এভাবে কথা বলি মা, যাতে ওর রাগ হয় চেত চাপে। ও নিজের জন্য হলেও যেন একটু স্ট্যান্ড নেয়। যে যা বলে সব যেন শুধু চুপচাপ শুনেই না যায়। আর দেখলে তো আজকে একটু হলেও খেপে গিয়েছে, আমার দিকে রাগে চোখে তাকিয়েছে। আর আজকে ভাবে বলার পেছনে একটা কারণও আছে।
তে সত্যি ভয় পেয়েছে। এখন অন্য কিছু হতে পারে, আবার পরিবেশটা এমন ওর মনে হতে পারে এটা ভুল, কিন্তু ভয়টা ওর ভেতরে সারা রাত গেঁথে থাকবে। মস্তিষ্ক বারবার এটা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো। এই যে আমি ওকে খোঁচা মেরে এখন কথা বললাম, তাই এখন ওর মাথা গরম হয়ে থাকবে। ও বারবার আমার কথাটাই মনে পড়বে আর রাগ লাগতে থাকবে। বাসারে ভয়ের ব্যাপারটা ততটা মাথায় আসবে না। দুটো অনুভূতি কখনো একসাথে একই মুহূর্তে অনুভব করা হয় না। রাগান্বিত মনে কখনো আনন্দ লাগে না, আর ব্যথিত মন কখনো অশরীর ভয় পায় না। ঘৃণিত মনে কখনো ভালোবাসা অনুভব হয় না। মন জিনিসটা বড়ই অদ্ভুত। এখানে একটা অনুভূতির উপস্থিতিতে আরেকটা অনুভূতিকে তার জায়গা ছাড়তে হয়। বিয়ের পরপরই ওর সাথে রুক্ষ হয়ে কথা বলতাম রাগের কারণে, কিন্তু এখন এটা ইচ্ছে করে চালিয়ে যেতে হচ্ছে ওর ভালোর জন্য। জিন স্নিগ্ধ চোখে জেকে দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি রেখা টেনে বলল, কেন প্রথম দিকে রাগ করে যখন এভাবে কথা বলিস তোর মাথায় তো রাগ ছিল, তাহলে এখন অন্য কারণে এমন কেন করিস? এর জন্য এত কিসের চিন্তা তোর? জেগে চট করে মায়ের দিকে তাকালো, আর তখনই মাগরিবের আজান পড়ে গেল। এশার নামাজের পর জিন তার রুমে জেকেকে ডেকে পাঠালো। জেকে এসে বসতেই নিজের জমানো প্রশ্নের ঝুড়ি মেলে ধরলো জিন। তখন মাগরিবের আজান দিয়ে ফেলেছিল, তাই তোকে ভালো মতো ধরিনি। এবার বল তোর মনে কি আছে? তুই ওর বাবার ভয়ে বিয়ে করেছে। ধরলাম তুই ভালো মানুষ, এর জন্য মেয়েটার সাথে সবকিছু মেনে নিয়েছিস, ওকে নিজের কাছেই রেখেছিস, কিন্তু ওর জন্য এত চিন্তা কিসের তোর? ওর কি সে ভালো হবে খারাপ হবে তাতে তোর কি? জেকে মৃদু হেসে বলল, মা কি শুরু করলে বলো তো? জিন নাছর বান্দা, সবটা জেনে ছাড়বে সে আজ। না তুই আমাকে সরাসরি এখন বলবি। এতদিন তোদের সম্পর্ক নিয়ে অনেক দোটানায় কাটিয়েছি, আমি আর এই খুঁতখুত ভাব নিয়ে থাকতে পারবো না। এখন যা হবে পরিষ্কার ভাবেই আমি জানতে চাই। তোর মনে কি চলছে তুই আমাকে সরাসরি বলবি। মেঝে দিকে দৃষ্টি সরিয়ে জেকে আনমনে একটু হাসলো। কিছুক্ষণ চোখের দৃষ্টি ওঠানামা করিয়ে স্পষ্ট স্বরে বলল, তুই আমার স্ত্রী মা, আমি তোকে ভালোবাসবই। এখানে নতুন করে হঠাৎ হুট করে ভালোবাসা না ভালোবাসার কিছুই নেই। এতদিন কখনো কোনো মেয়ের দিকে আমি ফিরে তাকাইনি। পড়তে গিয়ে কত মেয়ের কত ভালোবাসার প্রস্তাব পেয়ে আমি ফিরিয়ে দিয়েছি। নিজের ভেতরকার ভালোবাসাটা শুধু নিজের স্ত্রীর জন্যই বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, কারণ এখানে শুধু তারই রাজত্ব। সে অধিকার আমি নষ্ট করতে চাইনি। বিয়ের সময় যেই মুহূর্তে আমি তাকে কবুল বলে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, ঠিক সেই মুহূর্তেই আমি আমার মনের জায়গাটা তাকে দিয়ে দিয়েছি। এখন এখানেই ওর একরত্তি রাজত্ব। বিয়ের পর তের ভয়ের কারণে নিজের অনিচ্ছার বিয়ের কথা শুনে প্রচন্ড রাগ হয়েছিল ঠিকই, কিন্তু পরে ভেবে দেখলাম তে যেহেতু এখন আমার স্ত্রী, তাই শুধু ওর গুণগুলোই নয় ওর দুর্বলতাগুলো এখন আমার। আর তে তো শুধু এই ব্যাপারেই না, সব ব্যাপারেই এমন। ওর নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যে যা বলে শুধু তাই শোনে। এটা তো একটা সমস্যা তাই না? আর আমার স্ত্রীর সমস্যাগুলো এখন আমারও সমস্যা, আর আমি আমার সমস্যাগুলোকে দূর করতে চাই। আমি চাই আমার স্ত্রী আমার সাথে সাথে চলো, আমার পেছনে নয়। জীবন সঙ্গী তো একেই বলে, তাই না মা? জিনের ভালো লাগলো ছেলের কথা শুনে, তবুও বললো, তা না হয় বুঝলাম, কিন্তু তে তো মন থেকেই বিয়ে করেনি। তোর কি হবে তাহলে বাবা? তোরও তো একটা সংসার দরকার। এভাবে কতদিন চলবে? আমি নিজেকে এদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না। আমি চাই এই ব্যাপারটা ও নিজ থেকে বুঝুক, ও নিজ থেকে আমার প্রতি ভালোবাসা অনুভব করুক। শুধুমাত্র বাবা আমার সাথে বিয়ে দিয়েছে বলে, সমাজের নিয়ম অনুযায়ী আমার সাথে থাকতে হবে বলে থাকবে, এমনটা আমি চাই না। আমি চাই যে সম্পূর্ণ মন থেকে আমার কাছে থাকুক, আমাকে ভালোবাসুক। এটাই তো প্রকৃত সংসার, তাই না মা? আর এর জন্য যতদিন সময় লাগবে লাগুক, আমি চেষ্টা চালিয়ে যাব। জিন প্রশান্তির সাথে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল, মাথায় হাত বুলিয়ে মন খুলে দোয়া করলো। যাক, তার ছেলে আর বাকি সবার মতো হয়নি, ছেলেকে সঠিকভাবে মানুষ করতে পেরেছে। সেখানে উপস্থিত আরো একজন জেকের বলা সম্পূর্ণ কথা শুনলো। দরজার ওপারে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য বিস্ময়ে জমে গেল জানাতে। রাতে যখন জেকে ঘুমাতে নিজের রুমে এলো, তখন বিছানার উপর নত মাথায় বসে বসে তে মৃদু স্বরে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখুন, আপনার শুধু শুধু এত কিছু করতে হবে না। আপনি যদি স্বামীর অধিকার চান তাহলে আমি দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। জেকে কোনো উত্তর না দিয়ে বালিশ টেনে পাশ ফিরে শুয়ে পড়ে জেকে মৃদু হাসল। জেকের পরনে নীল রঙের একটা শার্ট আর অফ হোয়াইট কালারের জিন্স। উদ্দেশ্য ছিল তার বাইরে বেরোনো। হঠাৎ পরিবর্তন করে হাতে একটা দা উঠিয়ে নিয়েছে। কতগুলো বাঁশকে টুকরো টুকরো করে রাখছে পুকুর পাড়ে, একটা মাচা বানাবে বলে। দাঁড়ালেই দক্ষিণা হাওয়া প্রাণ জুড়িয়ে যায়। মাচা বানিয়ে বসার একটা ব্যবস্থা করলে খারাপ হবে না। জেকেদের বাড়িতে দরজার বাইরে ইট দিয়ে বাঁধানো বসার ব্যবস্থা করা। জিন সেখানেই বসে নকশি কাঁথায় সেলাই করছিল। একটু পর তে এসে জিনের সামনে বসলো। ভাবি এদিকে এসো। তে একটু ইতস্তত করলো, তবুও ধীর পায়ে সেদিকটায় গেল সে। জেকে তাকে ভালোবাসে এটা জানার পর থেকে তাকে দেখলে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়। তার সামনে আসলেই আপনা আপনি একটা কাঁচুমাচু ভাব চলে আসে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, পুকুর পাড়ে এখনো কিছু কিছু জায়গায় কাদা হয়ে আছে। তে গিয়ে জিমিনের পাশে দাঁড়ালো। জেকে এক পলক তার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দিল। জিমিন বলল,
ভাবি জানো, আমি না ছোটবেলায় শুধু গাছের উপর চড়ে বসে থাকতাম। একবার নাকি গাছের ডালের উপরে ঘুমিয়েও পড়েছিলাম। আমিও খুব ভালো গাছে উঠতে পারি। সত্যি? তে কিছু বলতে যাবে তার আগেই শুনলো জেকে পাশ থেকে বলছে, বিশ্বাস করলাম না। তে ভুরু কুঁচকে বলল, বিশ্বাস না করার কি আছে, আমি সত্যি বলছি। জেকে নিজের কথায় অনড়, নিজের কাজে মগ্ন রেখে বলল, বুঝতে পেরেছি। আরে আমি সত্যি উঠতে পারি। কে জানি, আপনি ভালো জানেন। তে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। কি মুশকিল, সে বলছে সে পারে, তবুও কেন বিশ্বাস করছে না। শেষমেশ একটা মুখ ভেঙচি দিয়ে জিমিনের দিকে তাকিয়ে জেকে শুনিয়ে শুনে বলল, বেশ, আমি এখন গাছে উঠে দেখাচ্ছি আমি উঠতে পারি কিনা। তারপর নিশ্চয়ই খোঁচা মারা লোকেদের খোঁচা দিয়ে কথা বলা বন্ধ হবে। এ কথা বলে গায়ের ওড়নাটা শক্ত করে কোমরের সাথে বেঁধে তে গাছে ওঠার প্রস্তুতি নিলে জেন দূর থেকে চেঁচিয়ে আসতে লাগলো, না না বউ, থাক থাক, এই বিকেলবেলা তোমার আর গাছে উঠতে হবে না। এই সময়টা ভালো না, জেকের কথায় কান দিও না তো। জেনের কথা শুনে তেউনা ঠিক করে নিজের পা গাছে থেকে সরিয়ে নিল। তের গাছে ওঠা বন্ধ হয়ে গেছে দেখে জিমিন ওখান থেকে চলে গেল। জেকে বলল, দেখেছেন, আমি জানতাম আপনি পারবেন না। তের মুখ ভার হয়ে গেল। জেন বলে উঠলো, এই জেকে, তুই চুপ কর। নিজে এমন ভাব ধরিস যেন নিজে সব পারিস। সামনে একটা লুঙ্গি তো পরতে পারিস না, আবার বড় বড় কথা। লুঙ্গি? হ্যাঁ লুঙ্গি। ছোটবেলায় মুসলমানির পর যখন লুঙ্গি পরতে হতো, জেকে লুঙ্গি সামলাতে পারতো না। একবার হলো কি জানো, ওর চাচি মামিদের সামনেও লুঙ্গি খুলে পড়েছিল। সবাই মিলে ওকে এত খেপিয়েছে যে আমার ছেলেটা এরপর থেকে লুঙ্গি পরতে ভয় পায়। জেকে অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে কোর মুখে বলল, মা। জিন পাত্তা না দিয়ে বলল, কি হয়েছে? আমি কোনো মিথ্যা কথা বললাম? কথাটা বলে যে নিজের কাজে চলে গেল। তে খেয়াল করলো আসলেই তো এতদিন হয়ে গেল গ্রামের ছেলে হওয়ার সত্ত্বেও জেকে তো আজ অব্দি কোনো লুঙ্গি পরতে দেখেনি। তে এমনকি খেতে যাওয়ার সময়ও সে পূর্ণ ট্রাউজার পরে যায়। শেষমেশ কিনা এত স্ট্রং ছেলে লুঙ্গি পরতে ভয় পায়, কথাটা ভাবতেই তে অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসার উপক্রম। জেকে ঠোঁটে মৃদু রসিকতা হাসি ফুটিয়ে সেদিকে তাকিয়ে এলো। কিছুক্ষণ হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়ে তে হাসির মাঝেই বলল, উফ, আমি হাসি থামাতেই পারছি না। একটা কাজ করুন, আপনার বাবাকে একটা ফোন করুন, জিজ্ঞাসা করুন কিভাবে হাসি থামাতে হয়। বাবা বললেই হয়তো পারবেন। ফস করে তার হাসি থেমে গেল। রাগে গা পিত্তি ঝরে গেল তার। মুখ ফুলিয়ে বলল, আপনার সমস্যাটা কি বলুন তো? খোঁচা মেরে কথা না বললে কি আপনার ভালো লাগে না? সবসময় শুধু আমার পেছনে লেগে থাকেন। আচ্ছা যান, ঠিক আছে, আপনি সবসময় বলেন না যে আমি নিজ থেকে কিছু করতে পারি না, কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখন আমি একটি সিদ্ধান্ত নিলাম, আপনার মতো খোঁচা রাজার প্রেমে আমি জীবনও পড়বো না। পড়বো না মানে পড়বো না। কথাটা বলে দ্রুত পেছন ফিরে হনহন করে হাঁটতে গিয়ে কাদায় পা পিছলে পড়ে গেল তে। মুহূর্তের মধ্যে জেকে শব্দ করে হেসে ওঠে। কাদা পানিতে মাখামাখি হয়ে বসে থাকা তের সামনে এসে ঝুঁকে বলল, এটা কি হলো তে? পড়বো না বলতে বলতেই পড়ে গেলেন। লাল রঙের একটা গামছা দিয়ে তে দ্রুত গতিতে মাথা মুছে চলেছে। একটু আগে সে গোসল করে সেরেছে। এই অবেলায় সন্ধ্যা পানির গোসলে অবশ্যই শরীর ঠান্ডা হয়ে যাবার কথা, কিন্তু তার ক্ষেত্রে হয়েছে বিপরীত। তার মাথা প্রচন্ড গরম, মেজাজ সপ্তম ডিগ্রিতে চড়ে আছে। খোঁচারাজের উপর রাগ তো তার আছে, তার সাথে সাথে আছে নিজের উপরে। কত সুন্দর করে খোঁচার উত্তর ভাব নিয়ে একটা কথা বলেছিল, আর শেষ কিনা কি হলো, পা পিছতে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হলো। আর তার উপর ওনার গা চালা হাসি তো ফ্রিতে জুটেছে। মানিজ্য তাজি পুকুর পাড়ের কাদার সাথে লুটোপুটি খেলো। দাঁত কিমির করে মাথা মুছতে মুছতে তে বিড়বিড় করে বলতে লাগলো, কি মনে করে নিজেকে? সবসময় শুধু আমার পিছনে পড়ে থাকা, আর এত চালা। প্রত্যেকটা কথা যেন তার মাথার মধ্যে সাজিয়ে থাকে। সেদিন রাতে শোবার কথা নিয়ে যা করলো, যে আপনার যদি মনে হয় আমার পাশে ঘুমালে আপনার নিজের উপর কন্ট্রোল থাকবে না, তাহলে আপনি আলাদা ঘুমাতে পারেন। এখন এমন একটা কথা বলার পর কেউ কিভাবে আলাদা ঘুমাতে পারে? আর যদি আমি ঘুমাতাম তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? তাকে দেখলে আমার নিজের উপর কন্ট্রোল থাকে না? নেহাত হাসলে একটু সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, একটু বেশি সুন্দর লাগে, তাতে কি হয়েছে? সে কি সবার মাথা কিনে নিয়েছে? এভাবেই নিজের রাগ ছেড়ে জেকের বলা কথা নকল করতে থাকে। রুমের ভেতরে বুকে হাত গুজে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তের রাগে গজগজ করা এই সুন্দর দৃশ্যটি জেকে উপভোগ করছিল। তার মুখে মিটমিট হাসি বিরাজমান। তুই খুব শান্তশিষ্ট লাজুক প্রকৃতির মেয়ে, কথাবার্তাও তেমন একটা বলে না, খুব কম বলে। আর যেন নিজের ভেতরটা সম্পূর্ণ মেলে ধরেছে, যেটা মনে আসছে সরাসরি প্রকাশ করছে। রাগ দেখাচ্ছে, অভিমান করছে, ঝগড়া সুরে কথা বলছে। রেগে দেখে ভালো লাগছে। মুখের কাছে হাত নিয়ে একটু খুব খুব করে কেশে তের ধ্যান কেড়ে নিল জেকে। কটমট করে জেকে দিকে তাকিয়ে আছে তে। গামছাটা বারান্দার রশির উপর রেখে দিয়ে ভেতরে চলে এলো। জেকে পাশ কাটিয়ে বাইরে চলে আসতেই তার মাথায় আসলো একটা বুদ্ধি। খোঁচারাজের লুঙ্গির ভীতির সুযোগ নিয়ে যদি তাকে একটু জব্দ করা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। কিছুক্ষণ পর আবার রুমে গিয়ে তে দেখলো জেগে নেই। 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। জেগে সব কটা জিন্স ট্রাউজার নিয়ে একটা পানি ভরা বালতিতে চুবিয়ে রাখলো তে। কাঁথা সেলাইয়ের জন্য জিন পাশের বাড়ি থেকে আধো পুরনো লুঙ্গি এনে রেখেছিল, তাই একটা রেখে দিল সামনে। কাজ শেষ হতেই নিজের বুদ্ধিতে খুশি হয়ে উঠলো তে। প্রসন্ন মুখে ভাবতে লাগলো, ব্যাস
খোঁচারাজ, আজকেই দিয়ে তোমাকে দেখাবে কয়টা ধানে কয়টা চাল। সবসময় শুধু আমাকে জব্দ করো, তাই না? আজকে তোমার পালা, সব কাজ শেষ, এখন শুধু তোমার পরনের প্যান্টটাই ভিজে দেওয়ার পালা। রাত গাঢ় হতে লাগলো আর তে রইল সুযোগের অপেক্ষায়, কখন জেকের পরনের ট্রাউজারটা ভিজিয়ে দিতে পারবে। অন্যদিকে ব্যস্ত থেকেও সদা দৃষ্টি মেলে ধরে রাখলো জেকের দিকে, কিন্তু এমন কোনো সুযোগই তের কাছে এলো না। পাশের বাড়ির আবুল যখন জেকের সাথে আলাপের জন্য সামনের বারান্দায় বসছিল, তখন তাদের দুজনকে শরবত দেওয়ার বাহানাতে তে একটা গ্লাস ইচ্ছে করেই জেকের হাঁটুর উপর ফেলতে চাইলো, কিন্তু হলো না। পায়ে হোঁচট খেয়ে সেই গ্লাস ভুলে পড়ল আবুলের উপর। প্ল্যান তো ভণ্ডুল হলোই, তার উপর নিজের কাজের জন্য লজ্জিত হয়ে তে দ্রুত বারবার আবুলকে সরি বলতে লাগলো। তারপর যখন রাতের খাবারের সময় সবাই যখন একসাথে খেতে বসলো, তখনও জেকেকে পানির জগ দেবার বাহানা করে তে জগটা কাত করে জেকের উপর ফেলে দিল। সঠিক সময় পা সরিয়ে নেওয়ার কারণে জেকে সেবারও বেঁচে গেল। জগ সহই মেঝেতে পড়ে গেল তে, পানি পড়ে মেঝে তলিয়ে গেল। তে এবারও অসফল। উপস্থিত সবাই হতভম্ব। যে উদ্বিগ্ন মুখে বলল, বউ, তোমার শরীরটা কি খারাপ লাগছে? মাথা ঘোরায়? না না মা, আমি ঠিক আছে, একটু হাত ফসকে পড়ে যাচ্ছে বারবার। এই বলে তে একটা কাপড় দিয়ে মেঝে মুছতে লাগলো। জিমিন খেতে খেতে বলল, ভাবি, তোমার হাতে কি তেল ভরানো? তোর ভাবির মনে হয় তখন কাদায় পড়ে গিয়ে চোখে সমস্যা হয়ে গেছে জিমিন। মাথাতেও হতে পারে, সেটা হলে তো আবার একটু চিন্তার বিষয়। তে সরু চোখে জেকের দিকে তাকালো। যত বাড়ি প্ল্যান ভণ্ডুল হোক না কেন, সে হার মানবে না। এই খোঁচা রাজাকে আজ একটা শিক্ষা দিতেই হবে। মনে মনে আবারও কিছু ভাবলো সে। এবার আর তে প্ল্যান বিফল হবে না। এবার করেছে একদম মোক্ষম প্ল্যান। জেকে না ফেসে পারবেই না। প্রতি রাতে ঘুমানোর আগে জেকে একবার দরজার সামনে রেখে দেওয়া বালতির পানি দিয়ে হাত মুখ ধোয়। সেই সুবিধা মতোই তে ওটার উপরে বাঁশের সাথে ফিক্সড করে একটা পানি ভর্তি মগ রেখে দিয়েছে। তার হাতলের দড়ি বেঁধে সেট করেছে সিঁড়ির কাছে। অন্ধকারের মধ্যে পা বেঁধে একটু নাড়া লাগলে মগ উপর হয়ে সব পানি পড়বে জেকের উপরে। তারপর নিশ্চয় খোঁচা রাজকে পরনের ট্রাউজারটা পাল্টে আর কোনো প্যান্ট না খুঁজে পেয়ে শেষমেশ লুঙ্গি পড়তে হবে। তারপর তার চেহারাটা হবে একদম দেখার মতো। কল্পনায় ভাবতেই নিজের মনে লাফিয়ে উঠল তে। এইবার কিছুতেই ফেল হওয়া যাবে না। রাতে ঘুমানোর সময় হলে তে বারবার জেকেকে তাগাদা দিতে লাগলো যে বাইরে গিয়ে মুখ হাত ধুয়ে আসার জন্য। জেকে যতই বলে একটু পরে যাবে, তে যেন ততই নাছর বান্দা। তবুও জেকে পাত্তা না দিয়ে ভালো মতো করে হাত মুখ ধুয়ে আসলো। ফিরে আসতেই তে চোখ কপালে তুলে ফট করে জিজ্ঞাসা করে বলল, এ কি, আপনি শুকনো কেন? জেগে বুঝতে না পেরে বলল, কোথায় শুকনো? আমার হাত মুখ তো ভেজা। এই যে, এই বলে জেগে তের দিকে আঙুল দিয়ে এক ফোঁটা পানি ছুঁড়ে মারলো। তে সেদিকে খেয়াল না করে, আপনার শরীর তো শুকনো। আমি কি গোসল করতে গিয়েছি যে আমার সবকিছু ভেজা থাকবে? শরীর তো শুকনো থাকবেই। এই বলে জেকে চলে গেল। বিরক্তিতে সে সেখানে দাঁড়িয়ে রইল, কিছুই বলতে পারলো না। এইবারও প্ল্যানটা কাজ করলো না। সে নিজে গিয়ে একবার সেই জায়গায় দাঁড়ালো, পা দিয়ে দড়ি খোঁচা দিতে লাগলো। দেখলো দড়িটা অনেক টাইট হয়ে আছে, নড়ছে না। বোধহয় ভালো মতো দড়িটা সেট করতে পারেনি। আরো কিছুক্ষণ দড়িটা টানাটানি করার পর শেষমেশ বিরক্ত হয়ে তে পা দিয়ে দড়িটা একবার জোরে টান দিল। আর সাথে সাথেই পানি ভর্তি মগের সব পানি তার মাথার উপর পড়লো। মুখটা হা হয়ে গিয়ে তে নিজের ভেজা শরীর নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রইল। আর তারপর কানে ভেসে এলো জেকের ফাটা হাসি। হাসতে হাসতে জেকে পেছন থেকে বেরিয়ে এলো। সে মূলত সন্দেহ বশতই তের পেছন পেছন এসেছিল, তে এমন আচরণ করছে কেন সেটা বোঝার জন্য। কিন্তু এসে যে এমন দৃশ্য দেখবে তার স্বপ্নেও ভাবেনি। হাসতে হাসতে জেকে বলল, আপনি আমাকে ভেজানোর জন্য সবকিছু করেছেন, তাই না? কিন্তু কেন? তে কিছু না বলে গটগটি ভেতরে চলে গেল। আজকে সন্ধ্যার পরে এই নিয়ে তার দুবার জামা পাল্টানো লাগলো। আর যার জন্য এসব করেছে তা হলো না কিছুই। আবারও গামছা নিয়ে তে মাথা মুছতে লাগলো। মুখে তার আমাবস্যার অন্ধকার। জেকে রুমে এসে খেয়াল করলো তার একটা প্যান্টও আলমারিতে নেই। নিচে গিয়ে দেখলো সব একটা বাটিতে ভেজানো। তারপর আবার রুমে এসে খেয়াল করলো বিছানার উপর একটা লুঙ্গি রাখা। দুই দুই চার মিলে গেছে। জেকে তের উদ্দেশ্যটা ধরে ফেললো। আবার একদমকা হেসে উঠে জেকে বলল, সিরিয়াসলি দেব, আপনি আমাকে লুঙ্গি পরানোর জন্য? আই ক্যান্ট বিলিভ। শেষমেশ কি হলো, সেই আপনার নিজের উপরেই তো পানি পড়ে গেল। তে ছোট ছোট চোখ করে জেকে দিকে তাকালো। জেকে সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাকে লুঙ্গি পরানোর এতই ইচ্ছে, তাহলে আমি এমনিই পড়ছি। আপনাকে এর জন্য এত কিছু করতে হবে না। তে খুশিতে লাফিয়ে উঠলো। সত্যি আপনি লুঙ্গি পরবেন? পরবো। তে হাসি মুখে বিছানা থেকে লুঙ্গিটা তুলে জেকে দিকে বাড়ি ধরলো। জেকে লুঙ্গিটা হাতে নিয়ে নিল। তে আবারও বলল, আপনি কি সত্যি পরবেন? জেকে নিজের হাসি চেপে ধরে রেখে বলল, হ্যাঁ, সমস্যা কি? ভয় তো পাই অন্যদের সামনে থাকলে। আপনার সামনে আমার লুঙ্গি খুলে যাওয়া নিয়ে কিসের ভয়? আপনি তো আমার বউ। আপনার কাছে আর লজ্জা পাওয়ার কি আছে? আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। তের মুখের হাসি এক নিমিষে সব গায়েব হয়ে গেল। জেকে যখনই লুঙ্গি পরার জন্য প্রস্তুত হতে নিল, ঠিক তখনই একটা না বলে চিৎকার দিয়ে তে দ্রুত চোখ বন্ধ করে পেছনে ঘুরে দাঁড়ালো। তের এমন রূপ দেখে জেকে হেসে ফেললো। জেকেকে জব্দ করতে গিয়ে সে নিজেই জব্দ হয়ে গেছে এটা বুঝতে পেরেই মুখ গুমরা করে চলে যেতে নিল তে। পেছন থেকে তে বলে ডাক দিয়ে খপ করে তের হাতটা ধরে ফেললো জেকে। তে ফিরে তাকাতেই জেকে হেসে বলল, সরি তে। তে অবাক মুখে জেকের দিকে তাকিয়ে রইল। জেকে বলতে লাগলো,
আই এম সরি এতক্ষণের সবকিছুর জন্য। তে নরম হয়ে গেল। তের হাত থেকে গামছাটা নিয়ে জেকে বলল, আপনার মাথা মুছা হয়নি, চুল থেকে পানি ঝরছে। ধরতে গেলেই নিয়ে 3বার আপনার মাথা ভেজানো হয়েছে, ঠান্ডা লেগে যেতে পারে। দিন আমি মুছে দিচ্ছি। এই বলে জেগে তের মাথা মুছতে লাগলো। তের খানিকটা লজ্জা অনুভব হলো, তবুও কিছু বলতে পারলো না। শ্রাবণের শেষ সপ্তাহ। সকালে ঘুম ভাঙতেই চোখে পড়লো বাইরে তুমুল বর্ষণ। অপূর্ব ঝমঝম শব্দ করে কানে পৌঁছালো। ঘুম ঘুম চোখে বারান্দার বৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে একবার চোখ বুলালো বিছানায়। জেকে খালি গায়ে তার পাশে শুয়ে আছে। এই এতদিনে জেকের জন্য তের ভালো লাগা শুরু হয়ে গেছে। সে জেকেকে এতদিনে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। চারপাশটা কেমন যেন হিমেল আবরণে জড়িয়ে আছে। তে গায়ের পাতলা কাঁথাটা টেনে পা থেকে গলা পর্যন্ত আষ্টে পিষ্টে মুড়িয়ে রাখলো। এইভাবে কাঁথা পেঁচিয়ে তে হাঁটুতে মুখ ভার দিয়ে জেকের দিকে তাকালো। তাকে ভাবছে লোকটা কি অসম্ভব সুন্দর। ছেলে মানুষ এত ফর্সা মানায় নাকি? কিন্তু জেকেকে যেন মানাচ্ছে। কি নিষ্পাপ ভাবে ঘুমাচ্ছে সে। তের মনে অন্য ইচ্ছে জাগে জেকের চুলে হাত বুলিয়ে দিতে, একটা চুমু খেতে। সে তাই করতে গেল। জেকের মুখের কাছে চলে যায়, কিন্তু কি ভেবে যেন সেখানেই থেমে গিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকালো। তারপর ভাবলো না, এভাবে আচমকা কাউকে স্পর্শ করালে বিরক্ত হতে পারে। পরক্ষণে আবার ভাবলো, না, বিরক্ত হওয়ার কি আছে, উনি তো আমার স্বামী, তাহলে আমি তো ছুতেই পারি। এসব ভাবনা শেষ করে যখন জেকেকে চুমু খেতে যাবে, ঠিক তখনই তে দেখলো জেকে ওদিকে আগে থেকেই তাকিয়ে আছে। এটা দেখে তের জন্য আত্মা কেঁপে উঠলো, লজ্জায় দৌড় দিতে যাবে। ঠিক তখনই জেকে তের হাত টান দিয়ে ধরে একদম নিজের খালি বুকে টেনে নিল। তের কোমর জড়িয়ে ধরে বলল, চুরি করে দেখতে গিয়ে তো ধরা পড়ে গেলেন, এবার পালাচ্ছেন কোথায়? তের বুক তখন দুরু দুরু করে কাঁপছে। জেকের খালি বুকের উষ্ণতায় ওর গাল দুটো লজ্জা একদম লাল হয়ে উঠলো। আমি চুরি করে দেখিনি তো, এমনি তাকিয়েছিলাম। আর ছাড়ো না আমাকে, কেউ এসে পড়বে। জেকে আর একটু শক্ত করে থেকে নিজের কাছে টেনে নিয়ে বাঁকা হেসে বলল, দেখে তো মনে হচ্ছে অন্য কিছু করতে যাচ্ছিলেন, অর্ধেক রাস্তায় এসে থেমে গেলেন কেন? সেটা সম্পূর্ণ করে যান না। তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। স্পন্দন যেন কান ঘেঁষে শোনা যাচ্ছে। হাত দুটো জেকের খালি বুকে চেপে ধরে বলল, আরে কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ুন। কেউ দেখবে না তে, আর দেখলে দেখো, আমি আমার বউকে কাছে টেনেছি, তাতে কার কি? জেকের চোখে তখন ভালোবাসার গভীর সমুদ্র। সে আর কোনো কথা বলল না। তে গালে হাত রেখে আস্তে আস্তে ওর ঠোঁটের কাছে নিজের মুখটা নিয়ে এলো। তে লজ্জায় চোখের পাতা জোড়া বন্ধ করে নিল। জেকে খুব আলতো করে পরম আদরে তের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। জেকে অনেক আগে চেয়েছিল সে তে কিভাবে আদর করবে, কাছে টেনে নেবে, কিন্তু কখনো সাহস করে ওঠেনি। তবে তেই যেন আজ প্রথম রাস্তা খুলে দিল। বৃষ্টির শ্রবণধারা যেন তাদের চারপাশের পরিবেশটাকে আরো নিঃশাক্ত করে তুলল। দীর্ঘ সেই মিষ্টি অনুভূতির পর জেকে সরিয়ে নিয়ে তের কপালে গভীর একটা চুমু খেলো। তে লজ্জায় চোখ বন্ধ করে উঠে দাঁড়িয়ে এক দৌড়। জেকে ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি এসে নিজের চুলগুলো এলোমেলো করে দেয়। বিয়ের পরে প্রথম তে জেকের এত কাছে এসেছে। তাদের মধ্যে ভালো লাগার নদীর স্রোত যে আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা ভেবেই জেকের মুখে বাঁকা হাসিতে মেতে ওঠে। এই বিষয়টা তার ভাবতেই ভালো লাগছে। জেকে তেকে কলেজে ভর্তি করে দেওয়ার পর থেকে দিনগুলোর রং কেমন যেন বদলে যেতে শুরু করলো। প্রতিদিন সকালে জেকে নিজে তাকে কলেজে পৌঁছে দিয়ে আসতো, আবার ছুটির পর ঠিক সময় নিয়ে আসতো। আসা যাওয়ার এইটুকু সময়গুলোতে দুজনের মাঝে অচেনা এক নিবিড় অনুভূতির রেশ জমে উঠতো, যা মুখে বলা হতো না, কিন্তু বাতাসে ভেসে বেড়াতো। কিন্তু বাদ সাধলো সেদিন। কলেজে একটা ছেলের সাথে টুকটাক কথা বলতে দেখে ফেললো জেকে। ব্যাস, বুকের ভেতরে ঈর্ষা আগুন জ্বলে উঠলো তার। বাসা পর্যন্ত নীরবতা বজায় রাখলেও ঘরে ঢুকেই থেকে কথা শোনাতে ছাড়লো না জেকে। এই, আপনার কি হয়েছে? মন খারাপ? বুঝতে যখন পেরেছেন তাহলে জিজ্ঞাসা করছেন কেন? কি হয়েছে আপনার? এভাবে কথা বলছেন কেন? আপনি তো নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারেন না। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কতটুকু দূরত্ব রাখতে হয়, সেটাও তো আপনাকে শিখিয়ে দিতে হবে। বর ঘরে থাকতে অন্য ছেলেদের সাথে এত কিসের গল্প আপনার? আমি ওই ছেলেটার সাথে কথা বলছিলাম কারণ পরীক্ষার বিষয় জানার জন্য। জেকের মাথা গরম আরো বেড়ে যায়। কোনো মেয়েকে জিজ্ঞাসা করা গেল না, ছেলেদের কাছে থেকেই কেন জানতে হবে? জেগে তিতার টিটকারি আর শক্ত কথাগুলো তীরের মতো গিয়ে বাঁধল তের বুকে। কান্না চেপে সে সোজা চলে গেল শাশুড়ি জিনের ঘরে। জিন ওকে এভাবে দেখে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? জেকে কোথায়? তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? তে কোনো মতে কান্না চেপে এড়িয়ে গেল। কিন্তু ওই রাতে জেকের আর এক ফোঁটা ঘুম এলো না। নিজের রাগের মাথায় বলে ফেলা কথাগুলোর জন্য নিজের উপর বিরক্ত লাগছিল তার। পরের দিন খুব ভোরে পুকুর পাড়ে জমিতে কাজ করতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল জেকে। গায়ে কোনো জামা পরেনি সে। এমনিতে চড়া গরম, তার উপর পুকুর পাড়ে কাঁচা মাটিতে কাজ করতে হবে। তাই খালি গায়ে হাতে একটা ধারালো দা নিয়ে বাসা থেকে বের হলো। জেকে সোজা চলে গেল কলপাড়ে। সেখানে কাদা লেগে থাকা দাটা ধুয়ে নেবে ভেবেছিল। এই মনে জেকে যেই কলপাড়ে পা রাখে, ঠিক তখনই তে চিৎকার দিয়ে ওঠে। জেকে খেয়ালই করেনি যে সেখানে তে গোসল করছিল। সম্পূর্ণ অনাবৃত ভেজা সিক্ত শরীরে তে
হাতে পানি ঢালছিল, ঠিক তখনই জেকের সামনে এসে দাঁড়ায়। হুট করে চোখ পড়তেই জেকের চোখ আটকে গেল। জীবনে প্রথম কোনো নারীকে, নিজের বউকে ওই অনাবৃত সিক্ত রূপসী রূপে দেখে স্তব্ধ হয়ে গেল সে। চমকে উঠে তীব্র স্বরে চিৎকার দিতেই জেকে এক সেকেন্ডও দেরি না করে এক টানে ওকে নিজের কাছে টেনে নিল। এক হাতে ওর ভিজে নরম কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে মুখ চেপে ধরলো। তের ভিজে পিঠ আর ভেজা বুক লেপটে রইল জেকের সুগঠিত খালি বুকের সাথে। তের নিঃশ্বাস আটকে আসছিল আর জেকের বুক ধকধক করছিল। এক অজানা আবেশে জেকে নিচু গলায় একদম তের কানের কাছে ফিসফিস করে বলল, এইভাবে কেউ চিৎকার করে নাকি? তে ওর হাতটা মুখ থেকে সরিয়ে কোনো মতে বলল, কেন করবো না, এভাবে হুট করে কেউ আসে? আমি কি জানতাম নাকি যে আপনি গোসল করছেন, তাও আবার এত সকালে? মা দেখলে তো ভাববে যে আমরা মনে হয় কালকে রাতে লুকিয়ে লুকিয়ে কিছু করেছি। তের লজ্জা যেন মাথা চক্কর দেয়। এমনি জেকে তাকে এই অবস্থায় দেখছে, তার উপর এভাবে মিশে আছে। লজ্জায় যেন আকাশ ফেরে মহাকাশে চলে যেতে ইচ্ছে করছে তের। জেকে খেয়াল করছে তে চরম ভাবে কাঁদছে। ওর বুকের স্পন্দন যেন জেকের বুকের স্পন্দনের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। জেকের চোখ যেন বাদ মানছে না। ইচ্ছে হলো ওর ওঠানামা বুকের দিকে তাকাতে, আর তার তো অধিকার আছে, তাহলে মানা কিসের? জেকে তাকালো সাহস নিয়ে, কিন্তু সে পুরোপুরি দেখতে পারলো না, কারণ তার বুকের সাথে যে তের বুক মিশে আছে। এদিকে তে দেখলো জেগে তার বুকের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে। লজ্জাতে কি করবে সেটা বুঝতে না পেরে ওর দুহাত জেকের গলায় জড়িয়ে ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। জেকে তের লজ্জা পাওয়া বিষয়টা বুঝতে পেরে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে ওকেও জড়িয়ে ধরলো। এভাবে 5 মিনিট জড়িয়ে ধরে নিজেদের উপভোগ করলো। এটা তো পবিত্র আলিঙ্গন। আল্লাহ পবিত্র আলিঙ্গনের মাঝে আরো বরকত দিয়ে দেয়। কিছুক্ষণ পর তে চট করে সরে দাঁড়িয়ে ভেজা গামছাটা বুকে পেঁচালো। তারপরে যেন তের বুকের ভাঁজটা জেকের চোখের সামনে স্পষ্ট। জেকে নিজেকে খুব কষ্টে ধরে রাখছে। এই, আপনার কোনো আক্কেল নেই? এভাবে হুট করে কেউ শব্দ না করে আসে? তো আসলে কি হয়েছে? কি হয়েছে মানে? আমি আমি এখানে পুরো জামা ছাড়া আছি, আর আপনি? তেকে মাঝপথে থামিয়ে দিয়ে জেকে ওর চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল, আপনার স্বামী আপনাকে দেখবে, এর জন্য আশা করি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হুট করে এভাবে চিৎকার করবেন না, এটা গ্রাম। এক চিৎকারে সবাই ছুটে আসবে, তখন আপনার এই রূপটা সবাই দেখে ফেলবে। কথাটা শুনে তের গাল লজ্জা লাল হয়ে উঠলো। জেকের সাথে একটু টকঝাল ঝগড়া করে সে তো কোনো মতে নিজেকে ছাড়িয়ে ভেজা কাপড়ে ঘরে পালালো। জেকে হাসতে হাসতে পুকুর পাড়ে চলে গেল। গিয়ে ফুলের চারা লাগানোর সময় মনটা এক ফোঁটাও কাজে ছিল না। এই পুকুর পাড়ে এসে তে মাঝে মধ্যে গরমের দিনে পড়তে বসে, তাই জায়গাটা সুন্দর করতে ফুলের চারাগুলো লাগাচ্ছিল সে। কিন্তু প্রতিটা মুহূর্তে তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল কল্পনার সেই দৃশ্যটা। জীবনে প্রথম কোনো মেয়েকে ভাবে দেখেছে সে, তাও নিজের বিবাহিতা স্ত্রীকে। বুকের ভেতরে লোভ আর তৃষ্ণা দুটোই একসাথে মাথা চাড়া দিয়ে উঠলো। ইস, এত সুন্দর তে এখনো তো ভালো করে নিজের বউকে ছুতেই পারলো না। জেকে মনে মনে ভাবলো, তে কি ইচ্ছে করে না তার কাছে আসতে? বিয়ের প্রায় 9 মাস হতে চললো, এখনো দুজন দুজনকে যেন মন থেকে পেল না। মাঝখানে যেন কেমন একটা অদৃশ্য দেয়াল আছে। আজ রাতে সরি বলে সব দূরত্ব খুঁচিয়ে দেবে জেকে। এভাবে দূরে সরে আর কতদিন? অন্যদিকে তে লজ্জায় মরে যাচ্ছিল। সারাটা দিন জেকের সামনে যাওয়ার সাহস পেল না। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে। তে থালা থেকে চোখ তুলছেই না, আর জেকে আর চোখে বারবার নিজের রূপসী বুকে দেখে নিচ্ছে। তে সেটা বুঝতে পেরে লজ্জায় আরো জমে যাচ্ছিল। ঠিক তখনই জিমিন বলে উঠলো, আমার ইদানিং বড্ড একা একা লাগে, ঘরে একটা সঙ্গী হলে ভালো হতো। জেকে একগাল হেসে বলল, বুঝতে পেরেছি, তোর বিয়ে করার শখ জেগেছে, তাই না? আরে ধুর ভাইয়া, আমি কি আমার কথা বলেছি নাকি? জিমিন চোখ নাচিয়ে বলল, আমি বলতে চাচ্ছি আমি কবে ফুপি হব? আমাদের বাসায় একটা ছোট সোনামণি ঘুরে বেড়াবে, আমার কোলে চেপে সারা গ্রাম ঘুরবে। ভাবি, আমাদের এবার একটা ছোট বাবু গিফট করো না প্লিজ। কথাটা শোনা মাত্রই তের মনে হলো মাটির নিচে ঢুকে যেতে। লজ্জায় মুখ থমথমে লাল হয়ে গেল। জেকে ওর এই লজ্জা দেখে মনে মনে ভীষণ মজা পাচ্ছিল। যিনি এবার খাবারের বাটি নামিয়ে গভীর আদরে গলায় বললেন, প্রথমে আল্লাহ, তারপর সবকিছু। তবে জিমিন কিন্তু কথাটা ভুল বলেনি জেকে। তোদের বাবা চলে যাওয়ার পর অনেকটা একা একা লাগে রে। এবার অন্তত একটা নাতি নাতিনের মুখ দেখা। আমারও তো বয়স হয়েছে। মায়ের মুখের এমন সরাসরি কথা এবার খোদ জেকেরও লজ্জা পেয়ে গেল। সে তো জানে এই 9 মাসে তাদের মধ্যে কোনো ছোঁয়াছুঁয়ির সম্পর্কই গড়ে ওঠেনি। খাবার শেষে সবাই যার যার রুমে চলে গেল। জেকে তার রুমে এসে চাকাওয়ালা চেয়ারে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। হঠাৎ তে ঘরে ঢুকে সোজা জেকের দিকে এগিয়ে এলো। জেকে কিছু বুঝে ওঠার আগেই তে এক টানে চাকাওয়ালা চেয়ারটা নিজের দিকে ঘুরিয়ে ধপ করে জেকের কোলের উপর উঠে গিয়ে বসলো। দুহাত দিয়ে জেকের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। জেকে তো থ খেয়ে গেল, সাথে বেশ অবাকও হলো। তে জেকের চোখের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনি আমাকে বলেন না আমি নাকি কোনো ডিসিশন নিতে পারি না, আমি নাকি পরনির্ভরশীল। এখন আপনি নিজে কি? হ্যাঁ? জেকে অবাক হওয়ার ভান করে বলল, কেন, আমি আবার কি করলাম? এই যে আপনার বউকে যে আপনার আদর করতে হবে, ভালোবাসতে হবে, সেটা কি আপনি নিজে নিজে বুঝতে পারেন না, নাকি অন্য কেউ এসে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে তারপর আপনি বুঝবেন? জেকে ঠোঁট চেপে হাসি লুকিয়ে বলল, আমি আসলে আপনার বিষয়টা বুঝতে পারছি না। একদম বুদ্ধর মতো কথা বলবেন না,
তে রেগে গিয়ে জেকের বুকে আলতো কিল মেরে বলল, আমি রাতের খাবারের টেবিলের কথা বলছি। মা আর্চিমিন কি বলেছিল শোনেননি? হ্যাঁ শুনেছিলাম তো। এখন তোর মেজাজ খারাপ হয়ে যায়। এই খোঁচা রাজা সবকিছু বুঝতে পারে কিন্তু ধরা দিচ্ছে না, খুব চালাক লোকটা। তে জেকের কোল থেকে উঠে দুপা ফাঁক করে ওর কোলের মধ্যে আবার বসে পড়ে। তে একবারে জেকের মুখোমুখি হয়ে শক্ত হয়ে বসেছে। জেকের কোমরে নিজের পা পেঁচিয়ে ধরে একদম কাছাকাছি গিয়ে থমকেছে সে। জেকের বুকে স্পন্দন তখন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। বইয়ের এমন সাহসী আর রোমান্টিক রূপ দেখে তার চোখের মণি দুটো বিস্ময় আর কামনায় বড় হয়ে উঠল। জেকের কোলের উপর দুপাশে দুফাক করে একেবারে মুখোমুখি বসাতে এই দুঃসাহসিক রূপ দেখে জেকে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তবে সামলে নিতেও তার বেশি সময় লাগলো না। ঠোঁটের কোণে ঈষৎ বাঁকা হাসি ফুটিয়ে জেকে তের সরু কোমরটা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। তারপর তের কানের কাছে ফিস ফিস করে বলল, দাঁড়ান, আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর এসে আজ রাতে আপনার আর কোনো নিস্তার নেই। কথাটা শুনে তের রক্তিম গালে যেন আগুন ধরে গেল। স্পন্দন এক লাফে দ্বিগুণ হয়ে গেল। লজ্জার রোমান্সে কাবু হয়ে গেলেও আজকে একদম ছেড়ে দেওয়ার বান্ধা নয়। জেকে উঠে যেতে নিলেই তে চট করেও শার্টের কলার ধরে ফেললো। পরম অধিকার বোধ নিয়ে একদম জেকের ঠোঁটের কাছাকাছি মুখটা নিয়ে গেল, এতটাই কাছাকাছি যে তে ঘন নিঃশ্বাসের উষ্ণ বাতাস সোজা জেকে ঠোঁটে এসে আছড়ে পড়লো। এই দাঁড়াও, সবার আগে তোমার এই আপনি আপনি বলাটা অফ করো। স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে কোনো আপনা আপনি থাকা চলবে না। জেকের যেন এক মুহূর্তে পুরো ঘোর লেগে গেল। চোখের সামনে নিজের রূপসী স্ত্রীর এই উদাম ব্যাকুলতা আর ঠোঁটের ছোঁয়া উষ্ণ নিঃশ্বাস সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। উত্তেজনার চরমে উঠতেই জেকে আর নিজেকে ধরে রাখতে পারল না। তে কোলের উপর থাকা অবস্থাতেই জেকে চট করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তের বুকটা ধক করে উঠল। ন্যানো সেকেন্ডের মাথায় বুঝতে পারলো জেকে তাকে কোলে নিয়ে চেয়ার থেকে দাঁড়িয়েছে। জেকে তের চোখে চোখ রেখে গম্ভীরভাবে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আপনি আপনি কেন থাকবে? স্বামী স্ত্রীর মাঝে কোনো আপনা আপনি তো থাকবেই না, এমনকি কোনো জামা কাপড়ও থাকবে না, বিশেষ করে রাতের বেলায়। কথাটা বলেই জেকে এক মুহূর্ত দেরি না করে তের নরম ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিল। তের মুখ থেকে মৃদু একটা শব্দ বের হতেই জেকে তাকে আরো নিবিড় করে নিজের সাথে লেপ্টে নিল। কত মাস কত দিনের জমানো তৃষ্ণা ব্যাকুলতা আর ভালোবাসা যেন আজ বাঁধ ভেঙে ভেসে দিতে চাইছে। জেকে কোল থেকে তাকে বিছানায় এনে শুয়ে দিল। ঘরের প্রদীপ বাতিটা হালকা নিভিয়ে আধার আলোর এক মায়াবী পরিবেশ তৈরি করলো। বিছানায় তের দুই পাশে দু হাত রেখে জেকে ওর উপর ঝুঁকে পড়লো। তে লাজুক চোখে ওপরে তাকাতেই দেখলো জেকের চোখে ভালোবাসার এক বিশাল সমুদ্র। জেকে আস্তে আস্তে তের শাড়ির আঁচল, ব্লাউজ আর বুকের সমস্ত অনাবৃত ত্বক জুড়ে আদরের বৃষ্টি নামাতে লাগলো। জেকে সুগঠিত খালি বুক যখন তের সিক্ত অনাবৃত বুকে স্পর্শ পেল, পুরো ঘর যেন এক মাতাল ভালোবাসার সুবাসে ভরে উঠল। তে জেকের ঘাড় পেঁচিয়ে ধরে ওর পিঠে নিজের নখ বসিয়ে দিল। প্রতিটি স্পর্শে তের ভেতরে রক্ত শিহরিত হচ্ছিল। এক অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। জেকেও পরম মমতায় আর তীব্র ভালোবাসায় তার জীবনের প্রথম নারীকে, তার সহধর্মিণীকে পূর্ণাঙ্গ রূপ দিল। দুজনের নিঃশ্বাসের শব্দ, উষ্ণ ভালোবাসার ছোঁয়া আর দীর্ঘ 9 মাসের অপেক্ষার অবসানে সেই রাতটি তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় আর মধুর হয়ে রইল। চারপাশটা ঝাপসা আধারে ঢাকা। ভোরের মিষ্টি বাতাস বইছে। রাতে মিলনের পর দুজনেই শরীর সতেজ করতে চাইলো, তাই তাড়াহুড়ো করে দুজনে একসাথে উঠানের শেষ প্রান্তে থাকা কলপাড়ে গেল গোসল করার জন্য। ভোরের শান্ত পরিবেশ, তার উপর পৌষ মাসের কনকনে ঠান্ডা পানি। তে বালতি থেকে পানি তুলে গায়ে ঢালতেই উফ করে উঠল। জেকে পেছন থেকে এসে টেকে জড়িয়ে ধরে এক বালতি পানি দুজনের মাথায় একসাথে ঢেলে দিল। ভেজা শরীরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কলপাড়ে আবার একটু দুষ্টুমি আর একটু মিষ্টি চুমো আদান প্রদান করে নিল। গোসল দ্রুত শেষ করে দুজনে যখন উঠোন পেরিয়ে উপরে উঠবে, ঠিক তখনই ঘরে থাকা জিন বাইরে বের হলেন। হঠাৎ কলপাড়ের দিকে চোখ পড়তেই তিনি থমকে দাঁড়ালেন। জিন একটু এগিয়ে আসতেই জেকে হুট করে সামনে চলে এলো। জিন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে জেকে, এত ভোরে তুই? কি বলবে, কি বানিয়ে বলবে কিছুই বুঝতে পারছে না। মা, ওই যে গরম লাগছিল তাই গোসল করেছি। জিন অবাক হলেন, এই শীতে নাকি তার ছেলের গরম লাগছে, অবাক কর বিষয় না। এতটুকু বলেই জেকে দ্রুত গতিতে উঠানে থাকা তারের ট্রাউজারটা মেলে দিয়ে তড়িঘড়ি করে ঘরের ভেতর ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তেই জিন যে কলপাড়ে পা রাখলেন, তখনই তে ভেজা চুল নিয়ে বাইরে বেরিয়ে এলো। শাশুড়িকে সামনে দেখে তের লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছিল। সে জিনকে না দেখার ভান করে এক দৌড়ে হাতে ভেজা কাপড় নিয়ে উপরে দৌড়ে চলে গেল। রুমে ঢুকে দেখে জেকে গামছা দিয়ে চুল মুছছে। তে দরজার খিল দিয়ে হাঁপাচ্ছিল। এই শোনো না, কলপাড়ে কি মায়ের সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো। হাই আল্লাহ, মা কিছু বুঝতে পেরেছে? তা বুঝবে না, এত ভোরে স্বামী স্ত্রীর সাথে গোসল করা মানে কি? এটা তো জিমিনও বুঝে। উফ, আমার কি যে লজ্জা করছে। তুমিও না পারো বটে।
জেকেদের কোমরটা জড়িয়ে ধরে ওর সিক্ত চুলে হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বলল, লজ্জার কিচ্ছু নেই সোনা, স্বামী স্ত্রীর মাঝে এগুলো হয়, এগুলো সবাই করে। তবু এভাবে মায়ের সামনে দিয়ে আসতে ভীষণ লজ্জা লাগছিল। জেকেদের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা আমি চাকরিটা পেয়ে নিই, তারপরে ভিড়েতে একটা পাকা দোতলা বাড়ি করব, ভেতরে ওয়াশরুম বানাবো, তখন আমরা প্রতিদিন রাতে এমন করব, আর প্রতিদিন ভোরে একসাথে ভেতরে গোসল করব, ঠিক আছে? জেকের এমন খোলামেলা কথা শুনে তে লজ্জায় পুরো কুকড়ে গিয়ে জেকের বুকে নিজের মুখ একদম লুকিয়ে ফেললো। অন্যদিকে নিচে দাঁড়িয়ে জিন মৃদু মুচকি হাসছেন। ছেলে আর ছেলের বউয়ের একসাথে এত ভোরে গোসল করা দেখে তিনি পুরো ঘটনাটাই বুঝে গেছেন। মনে মনে জেনের মনটা আনন্দে ভরে উঠল। সেই ছোট্ট জেকে আজ কত বড় হয়ে গেছে। ছেলে আর ছেলের বউ যে আজ সত্যি সত্যি মনের দিক থেকে এক হয়েছে, সুখে আছে, এটা ভেবেই জেনের চোখ ভিজে এলো। তিনি আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া জানালেন আর মন ভরে ওদের দুজনকে খাস দিয়ে দোয়া করলেন। দুপুরের দিকে প্রখর রোদ উঠেছে। জেকের বাড়ির পাশে কিছুটা দূরে একখণ্ড খালি জমি পড়েছিল বহুদিন ধরে। জেকে অনেকদিন ধরেই ভাবছিল এখানে গোলাপের চাষ করবে, আর সে কয়েকদিন আগেই জানতে পেরেছে তে নাকি লাল গোলাপ বড্ড ভালোবাসে। তাই তার আগ্রহ আরো দ্বিগুণ বেড়ে গেল। হাট থেকে কিছু উন্নত জাতের লাল গোলাপের বীজ কিনে এনেছিল সে। কড়া রোদের মধ্যে জেকে একমনে মাটি কুপিয়ে বীজগুলো রোপণ করছিল। শীতকালেও সে রোদে ঘেমে একাকার, প্রচন্ড তৃষ্ণাও পেয়েছে তার। ঠিক তখনই দূর থেকে একটা সুর ভেসে এলো, এই শুনছো, তাড়াতাড়ি এসো, দুপুরের খাবার হয়ে গিয়েছে। জেকে কপাল থেকে ঘাম মুছে দূরে তাকিয়ে দেখলো তে দাঁড়িয়ে ডাকছে, আমি আসছি, তুমি ওখানে দাঁড়াও, এখানে এসো না, বড্ড রোদ। কিন্তু কে শুনে কার কথা? তে কোনো কথা না শুনে দৌড়ে দৌড়ে রোদের মধ্যে জেকের দিকে আসতে লাগলো। অসমান মাটির উপর দিয়ে দৌড়াতে গিয়ে কয়েকবার হোঁচট খেয়ে পা বেঁকে যাওয়ার উপক্রম হলো। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সে জেকের সামনে এসে দাঁড়ালো। জেকে ভুরু কুচকে রেগে গিয়ে বলল, তুমি কেন আসতে গেলে এই চড়া রোদের মধ্যে? তুমি এখানে একা একা রোদে কষ্ট করছো, আর আমি ঘরে একা একা বসে থাকবো? আমিও তোমার সাথে কাজ করব। আরে আমার আর অল্প একটু বাকি আছে, তুমি যাও, আমি আসছি। জেকের হাত ধরে টানাটানি শুরু করলো। না, তুমি এখনই যাবে, এখনই খেতে বসবে, এত কাজ করতে হবে না তো। তুমি এত জেদ্দি কেন বলো তো? তে মুখ বাঁকিয়ে বলতে লাগলো, আমি জেদ্দি নই, আমি। কথাটা শেষ করার আগেই তের একটা পা মাটির গর্তে পড়ে গেল। বলে একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লো। জেকে 1 সেকেন্ডের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়লো। কি হলো তে? কোথায় লেগেছে দেখি? তে পা চেপে ধরে ব্যথায় কুকড়াতে লাগলো। আমার পায়ে মোচড় খেয়েছে মনে হচ্ছে। জেকের এবার সত্যি সত্যি মেজাজ চড়ে গেল। তোমাকে আমি আসতে বারণ করেছিলাম না? কিসের জন্য এত মাতবাড়ি করতে গেলে তুমি? এখন লেগে গেল তো? এখন তো নিজে ব্যথা পেয়েছো, শান্তি হয়েছে? জেকে রাগ দেখে তে ঠোঁট ফুলিয়ে কান্নার মতো মুখ করলো। জেকে আর কিছু না বলে তেকে একটানে পাজা কোলে করে তুলে নিল। তে চমকে ওঠে, জেকের ঘাড় জড়িয়ে ধরলো। জমির মধ্যে দিয়ে জেকে তেকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। পুরোটা পথ তে অপলক চোখে জেকে রাগান্বিত চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। পুরুষ মানুষের রাগ যে এত সুন্দর হতে পারে তা জেকেকে না দেখলে সে বুঝতেই পারতো না। জেকে তের দিকে না তাকিয়েই বলল, এভাবে অপলক তাকিয়ে থেকো না সোনা, না হলে কিন্তু এই জমির মাঝে এক রাউন্ড খেলতে বাধ্য হব। জেকের বুকে কিলঘুষি মারতে লাগলো। তুমি একটা অসভ্য, সারাদিন শুধু বাজে বাজে চিন্তা, তাই না? জেকে মুচকি এসে তেকে কোলে নিয়ে সোজা বাড়িতে নিয়ে এলো। উঠানে চিনা জিমিন ওদের অবস্থা দেখে ঘাবড়ে গেল। কি হয়েছে জেকে? বউয়ের কিছু হয়েছে? জেকে দেখে চৌকিতে বসে দিয়ে বলল, তোমাদের আদরের বউ রোদের মধ্যে জমিতে দৌড়াতে গিয়ে পা মুচকে এনেছে, নাও এবার ঠেলা সামলাও। জিন তাড়াতাড়ি ফ্রিজে থেকে বরফ এনে তের পায়ে চেপে ধরলেন। দুপুরের খাবারটা সবাই একসাথে হাসি ঠাট্টা করে শেষ করলো। রাত নেমে এসেছে। রাতের খাবার শেষ করে জেকে আর তে যখন নিজেদের ঘরে শুতে এলো তখন পরিবেশটা বেশ শান্ত। তের পায়ের ব্যথা অনেকটাই কমে এসেছে। জেকে খাটে এসে তের পাশে বসে পরম ভালোবাসে ওকে কাছে টেনে নিল। তোমার পায়ের ব্যথাটা কেমন? এই তো ভালো, কাল কলেজ যেতে হবে না, কাল তোমাকে নিয়ে গহনার দোকানে যাব। কেন? মা বলেছে যেতে। কিন্তু কেন? বিয়ের পর তো তোমাকে তেমন কিছু দিতেই পারিনি। আমার কিচ্ছু লাগবে না, তুমি পাশে থাকলেই হবে। তা তো ইনশাল্লাহ আছি, কিন্তু সামনে তো আমাদের সন্তান হবে, তাই না? আস্তে আস্তে তাদের জন্য কিছু বানিয়ে রাখতে হবে। আগে তোমাকে দিয়ে নি, তারপর ইনশাল্লাহ ওরা পৃথিবীতে আসলে ওদের দিব। তুই লজ্জা পেয়ে গেল জেকের কথা শুনে। তুমি কি লজ্জা পাচ্ছ? তুমি যেভাবে বলছো লজ্জা তো লাগেই। চলো আজও লজ্জা ভেঙে দিই। এই আজ না, এরকম ডেইলি ভোরে ভোরে গোসল করতে আমার খুব লজ্জা লাগে। মা কালকে এমনি দেখে ফেলেছিল, আজও যদি দেখে ফেলে? আরে বউ, বুঝো না কেন? এগুলো সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়। এখন তো তারা দেখছে না যে আমরা কিভাবে কি দিয়ে কি করছি, শুধু দেখছি আমরা গোসল করছি, তাতে কি হয়েছে? তুমি না অনেক দুষ্টু। আই নো আই এম ইয়োর নটি বয়, শুধুমাত্র তোমার জন্য। তে জেকে বুকে মাথা রাখতে যাবে, ঠিক তখনই
নিচ থেকে একটা বিকট চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসলো। তে আর জেকে চমকে উঠে দ্রুত জামা কাপড় ঠিক করে নিচে নেমে গেল। উঠানে গিয়ে দেখে এক বিভৎস দৃশ্য। সেখানে দাঁড়িয়ে আছে তের ছোট চাচা জিহো, আর পাশে দাঁড়িয়ে আছে তের চাচাতো ভাই ইয়োনো, যে কিনা ছোটবেলা থেকেই তেকে একতরফা পছন্দ করে আসছে। এই ভাঙাচোরা ঘরে আমার ভাইয়ের মেয়ে থাকে। জিন ভয় পেয়ে এগিয়ে এসে বললেন, কি হয়েছে ভাই সাহেব, এত রাতে পুলিশ নিয়ে এসেছেন কেন? ইয়োনো এগিয়ে এসে জেকে আঙুল উঁচিয়ে অপমানজনক কণ্ঠে বলতে লাগলো, এই ফালতু রাস্তার চাষা ভুষা ছেলের সাথে আমাদের বাড়ির মেয়েকে কোন আক্কেলে রাখা হয়েছে? এই বিয়ের কোনো আইনি ভিত্তি নেই। আমরা জবরদস্তি দেওয়ায় এই বিয়ে মানি না। যেহ হুঙ্কার দিয়ে বললেন, আমরা আমাদের পরিবারের মেয়েকে এই বস্তিতে পচে মরতে দেব না। ওকে আমরা নিয়ে যেতে এসেছি। তে চলে আসো। জেকে রক্তচক্ষু নিয়ে এক কদম এগিয়ে এলো। তার চোয়াল শক্ত হয়ে গেছে, পেশিগুলো ফুলে উঠেছে। মুখ সামলে কথা বলুন। আপনি তের চাচা হতে পারেন, কিন্তু আমার ভিটেতে দাঁড়িয়ে আমার পরিবারকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। তে এখন আমার বিবাহিতা স্ত্রী, আর আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আইনি ভাবে এবং ধর্মীয় ভাবে সে আমার অর্ধাঙ্গিনী। কোন সাহসে আপনারা এখানে এসে মাতব্বারি করছেন? ইয়োনো তেচ্ছা এসে বলল, তুই একটা চাষা ক্ষেত মজুর, তোর মতো ছোট লোকের সাথে আমাদের পরিবারের মেয়েকে মানা? জেকে এক পা এগিয়ে ইয়োনোর কলার চেপে ধরতে যেতেই পুলিশ সামনে এসে দাঁড়ালো। অশান্তি করবেন না মিস্টার জেকে, আমাদের কাছে উপরের অর্ডার আছে। তে যদি নিজের ইচ্ছায় যেতে চায় বা পরিবার যদি দাবি করে, তবে তদন্তের জন্য ওকে যেতে হবে। আজ পুলিশ সঙ্গে না থাকলে জেকে আর ইউনোর মধ্যে রক্তক্ষয়ী মারামারি লেগে যেত। যে হোক এবার তের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললেন, তে আমাদের সাথে চল। এই ছোট লোকের ঘরে এক মুহূর্ত তোর থাকা চলবে না। তে জেকের পেছনে দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু এবার সে জেকের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে সামনে এগিয়ে এলো। তে পরিষ্কার কণ্ঠে বলল, আমি কোথাও যাব না ছোট বাবা। আমার স্বামীর ঘর ছেড়ে, আমার সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আমার বাড়ি এটা, আমার ঘর এটা। তোমরা যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও। ইয়োনো ক্ষিপ্ত হয়ে তের হাত টেনে ধরতে গেল। তুই বুঝতে পারছিস না তে, এই চাষা তোর জীবন ধ্বংস করে দেবে। ও তোকে হ্যাপি রাখতে পারবে না। জেগে সাথে সাথে ইয়োনোর হাত মোচড় দিয়ে সরিয়ে দিল। আমার বউকে স্পর্শ করার দুঃসাহস আর দ্বিতীয়বার দেখাবে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখলে পুলিশ অফিসার মাঝখানে ঢুকে বললেন, মেয়ে যাই বলো, পারিবারিক অভিযোগ থাকায় আজ রাতে থেকে আমাদের থানায় অথবা ওদের বাসায় যেতে হবে। আজকে আইনের শৃঙ্খলার পুলিশের অস্ত্রের বাধা না থাকলে জেকে রক্তগঙ্গা বয়ে দিত। পুলিশের কথার হাবভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে মোটা অঙ্কের টাকা খাইয়ে এদের এখানে নামানো হয়েছে। তে দেখলো জেকে চরম রেগে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। জেকে যাতে কোনো বিপদে না পড়ে তাই তে বলল, তুমি শান্ত হও, আমি ও বাড়িতে যাচ্ছি, কিন্তু আমি আবার তোমার কাছে ফিরে আসবো। কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। জেকে অসহায়ের মতো নিজের চোখের সামনে দেখলো পুলিশ আর চাচার দল জবরদস্তি করে থেকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, আর জেকে মাঝ উঠানে দাঁড়িয়ে শক্ত হাতে নিজের মুঠো চেপে ধরে প্রতিশোধের আগুনে চলতে লাগলো। তেকে জোর করে কিম বাড়িতে নিয়ে আসার পর থেকেই পুরো বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘরে ঢোকা মাত্রই তের হাত থেকে স্মার্টফোনটা ছিনিয়ে নেন কিম নামজন সাহেব। তার ঘরের দরজা ঝুলিয়ে দেওয়া হয় তালা। তে বিছানার এক কোণে হাঁটুতে মুখ গুজে বসে ফোপাতে থাকে। সে এক ফোঁটা পানিও মুখে তোলেনি। তার অন্ন ত্যাগ করার এই করুণ রূপ দেখে মায়ের প্রাণ কাঁদলেও কড়া মেজাজের কিম নামজন সাহেবের ভয়ে আয়ু কোনো সাহায্য করতে পারেন না। হঠাৎ তের দরজার বাইরে শব্দ হয়। খিল খুলে ভেতরে প্রবেশ করে ইয়োনো। মুখে তার এক কুৎসিত বিজয়ের হাসি। কি রেতে, ওই চাষা ভুষা ছেলের জন্য কান্নাকাটি করছিস কেন তুই? দেখলেই তো ওই চাষার ঘরের অবস্থা কি। এক তুড়েতেই নরক থেকে তোকে নিয়ে আসলাম। ওই ছোট লোকের কত বড় সাহস আমাদের কিম বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। তে রক্তচক্ষু তুলে ইয়োনোর দিকে তাকায়। তার চোখের কোণে জমানো জল মুহূর্তেই ক্ষোভের আগুনে পরিণত হয়। মুখ সামলে কথা বলো। তুমি যাকে চাষা বলছো সে তোমার চেয়ে হাজার গুণে উত্তম আর সৎ মানুষ। তোমার মতো নিজ আর কাপুরুষ অমানুষ নয়। তুমি পুলিশের পেছনে না লুকিয়ে যদি সোজা সে দাঁড়াতে না, তবে দেখতে আমার বর তোমার কি অবস্থা করতো। ইয়োনো রাগে ফুঁসে ওঠে। মুখ সামলে কথা বলতে ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস। আমি তোর হবু বর। থু মারি তোমার এই হবু বর হওয়ার শখে। লজ্জা করে না তোমাদের এসব বলতে? তোমরা খুব ভালো করে জানো আমি বিবাহিতা। তাতে সমস্যা কোথায়? বড় আব্বু তো এই বিয়ে মেনে নেয়নি। সে তো রাগের বশবর্তীই বিয়ে দিয়েছিল। সে নিজে আমাকে বলেছে ওই চাষার সাথে তোর ডিভোর্স করিয়ে আমার সাথে তোকে বিয়ে দেবে। কথাটা শুনে তোর রাগ যেন বেড়ে যায়। তুই এক্ষুনি আমার রুম থেকে বের হ। বের হব না। কি করবি তুই? দেওয়ালে মাথা ঠুকে আত্মঘাতী হব। মরলেও তোদের মতো অমানুষের মুখ দেখবো না। বের হ বলছি। ইয়োনোতে এমন তীব্র অপমান সহ্য করতে না পেরে গজাতে গজাতে রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে রাত তখন 3টে বাজে। জেকে, কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি আর ঘরে বসে থাকতে পারছি না। শুনলাম তের বাবা নাকি ওর চাচাতো ভাই ইয়োনোর সাথে ওর বিয়ে দিতে চাইছে। কথাটা বলতে গিয়ে জেকের গলা আটকে আসে। বুকটা কান্নায় ভার হয়ে ওঠে। কিভাবে সে তার প্রাণপ্রিয়া স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে দেখবে? সে তো আইনি কোনো ব্যবস্থাও নিতে পারছে না।
তের বাবা তাদের জেলার সব পুলিশ কর্মকর্তাকে কিনে নিয়েছে। জেকে সাধ্য নেই তাদের দ্বিগুণ ঘুষ দিয়ে নিজের পক্ষে টানার। এই মুহূর্তে উপরওয়ালার সাহায্য ছাড়া তার পথ দেখানোর মতো আর কেউ নেই। জেকে আর কিছুই বলল না। আলমারি থেকে একটা কালো চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। তারপর হাতে টর্চ লাইট নিয়ে সেই গভীর রাতে বেরিয়ে পড়ল কিমবাড়ির উদ্দেশ্যে। পুরো গ্রাম তখন নিঝুম ঘুমে মগ্ন। তখন কিমবাড়ির সামনে বালসরের আড়ালে অন্ধকারে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে জেকে। চোখ দুটো রক্ত জবার মতো লাল, দুই গালে কয়েকদিনের না কামানো দাড়ির জঙ্গল। নাওয়া খাওয়া ভুলে গিয়ে সে রাতের পর রাত কিমবাড়ির সীমানার চারপাশে ঘুরে বেড়ায়। তার চোখের জল শুকিয়ে গালের চামড়ায় নোনা দাগ ধরে গেছে। জেকে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, তে তুমি কোথায়? আল্লাহ, তুমি আমাকে একটু ধৈর্য দিও। তে, তোমার কি খুব কষ্ট হচ্ছে সোনা? আমি তোমাকে ছাড়া এভাবে আর থাকতে পারছি না। আমি ঠিক তোমাকে আমার কাছে ফিরে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। সেদিন রাতে কিমবাড়ির সীমান প্রাচীরের সামনে গিয়েও অসহায় হয়ে ফিরে আসতে হলো জেকেকে। কিম নামজুন সাহেব আগে থেকে আরো বেশি সতর্ক হলেন। বাড়ির মূল ফটকে আর প্রাচীরের চারপাশ ঘেঁষে তিনি একটি হিংস্র আমেরিকান পিটবুল কুকুর শিকল দিয়ে বেঁধে রেখেছেন। সামান্য পাতার শব্দ পেলে কুকুরটি হিংস্রে গর্জে ওঠে। সেদিন রাতে সে নিজের প্রাণপ্রিয় স্ত্রীর ঘরে তো দূরের কথা, সীমানার ভেতরও পা রাখতে পারল না। এক বুক দীর্ঘশ্বাস, গভীর কষ্ট আর ব্যর্থতা গ্লানি নিয়ে রাতে নিঃশব্দে বাড়ি ফিরে এলো জেকে। ঘরে ফিরে অজু করে সোজা জায়নামাজে দাঁড়িয়ে গেল সে। গভীর রাতে সে আদায় করলো তাহাজ্জুদের নামাজ। সেজদায় গিয়ে জেকের চোখের বাঁধ ভাঙা পানি জায়নামাজ ভিজিয়ে দিল। হাত দুটো উপরে তুলে আকুল কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, আল্লাহ, তুমি সব দেখছো, সব জানো। আমার স্ত্রী আজ নিরুপায় বন্দী হয়ে আছে। শত্রুরা আমার চারপাশে ঘিরে ধরেছে, কিন্তু তোমার শক্তির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার থেকে তুমি সব অত্যাচার থেকে রক্ষা করো মাবুদ। আমাকে ধৈর্য দাও আর আমার আমানতকে সহি সালামতে আমার বুকে ফিরিয়ে আনার তৌফিক দান করো, আমিন। নামাজ শেষে মনে এক অদ্ভুত আত্মিক শান্তি ও বল পেল জেগে। সে মনে মনে স্থির করে নিল, পথ যতই কঠিন হোক না কেন সে হাল ছাড়বে না। গভীর রাতে হঠাৎ কিমবাড়ির পাশে থাকা আম গাছটির পাতা খসখস করে ওঠে। খেয়াল করলে দেখা যায় আজ কুকুরটি ছিল না। অন্তত সাবধানে গাছের ডাল বেয়ে তের দোতলার জানালার কানিসে এসে দাঁড়ায় একটি লোক। লোকটির এক হাতে কাটা তারের আঁচড়ের তাজা রক্তের দাগ স্পষ্ট, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। জানালার কাছে মৃদু টোকা মারার শব্দে ঘুমন্ততে চমকে ওঠে। বুকটা দুরু দুরু কাঁপছিল। ভয় ভয় জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই তার স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। চোখের সামনে দাঁড়িয়ে তার প্রাণের পুরুষ, তার প্রিয় সহধর্মিণী জেকে। তে কাঁপা কাঁপা হাতে দ্রুত জানালার ছিটকানি খোলে। 1 সেকেন্ডের ব্যবধানে জেকে ঘরের ভেতরে লাফ দিয়ে পড়ে। জেকে ভেতরে আসা মাত্রই টেকে একটানে নিজের সুগঠিত চওড়া বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কতদিনের অনাহার, কতদিনের কান্না আর একলা থাকার ভয় সব যেন এক নিমিষে উবে গেল। জেকে নিজের দুহাত দিয়ে তার কোমর আর পিঠ শক্ত করে চেপে রাখলো, যেন একটু ঢিল দিলেই এই মায়াবী রূপকথা ভেঙে যাবে। তে ভেজা সিক্ত শরীরের সুবাস আর জেকের পুরুষালী গায়ের গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেল। দীর্ঘ বিরহের পর এই বাহাদুরের উষ্ণতা তাদের আত্মাকে ছুঁয়ে গেল। তে জেকের জামা খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, তুমি তুমি এখানে কি করে এলে? যদি কেউ দেখে ফেলে ওরা তোমাকে মেরে ফেলবে। জেকে নিজের ডান হাতের বৃদ্ধা আঙুল দিয়ে পরম আদরে তের চোখের পানিটুকু মুছে দিল। শান্ত হও জান, তোমার এই চোখের পানি আমার একদম ভালো লাগে না। আমাকে মারার ক্ষমতা ওদের কারণেই, স্বয়ং আল্লাহ ছাড়া। আমি শুধু আমার বউকে এক পলক দেখার জন্য নিজের জীবনের বাঁচি রেখে এখানে এসেছি। আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন এবং করেছেনও। ভরসা রাখো আল্লাহর উপরে। জেকে পরম মমতায় ওর অশ্রুসিক্ত চোখ, কপাল, গাল আর সবশেষে কাপা ঠোঁটে দীর্ঘ এক গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। বেশ কয়েকদিনে জমে থাকা বিষাদ আর যন্ত্রণার অবসান ঘটিয়ে দুজনের চোখের জল মিশে এক হয়ে গেল। জেকের খালি গলায় নিজের মুখ লুকিয়ে শক্ত করে ধরে রইল। এরপর ঘরে নেমে এলো এক অপূর্ব নীরবতা। কেউ কোনো কথা বলছে না, কোনো শব্দেরও প্রয়োজন নেই। জগৎ সংসারের সব নিয়ম ভুলে দুজন দুজনকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে রইল। একে অপরের শ্বাসের উত্তাপ, বুকের ধুকপুকানি আর ত্বকের স্পর্শেই যেন সব কথা বলা হয়ে যাচ্ছিল। দীর্ঘদিন পরে এই রাতে একে অপরের বুকে জড়িয়ে ধরে এক স্বর্গীয় শান্তির সাগরে ভেসে গেল তারা। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জেকে আলতো করে তের কপালে আবার চুমু খেলো। তে শোনো, বেশি দিন আর এই বন্দি দশায় তোমাকে থাকতে হবে না। আমি আইনগত ব্যবস্থা করব। তোমাকে আমি নরক থেকে খুব শীঘ্রই সম্মানের সাথে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যাব। আমার ভালোবাসার উপর ভরসা রেখো, ইনশাআল্লাহ। কথাটা বলে জেগে তার পকেট থেকে ছোট একটা বাটন ফোন বের করে তের হাতে দিল, যাতে তারা নিজেদের মধ্যে গোপন যোগাযোগ রাখতে পারে। তারপর আসার মতোই সাবধানে জানালা দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মাঝরাত আনুমানিক 2টো। তে আগে থেকে জানালা ছিটকিনি খুলে অপেক্ষা করছিল। জেকে আবারও একইভাবে দেওয়াল টপকে আম গাছ বেয়ে জানালা দিয়ে সোজা তের ঘরে প্রবেশ করলো।
ঘরে ঢুকেই জেগে দেখে নিজের বুকে টেনে নিল। দুজনে পরম আবেগে জড়িয়ে ধরে নিজেদের সুখে মগ্ন। যান শোনো, কাল পরশু পুলিশ আর পাহারাদারের চোখ এড়িয়ে আমি তোমাকে নিয়ে সীমান্ত বা দূরের শহরে চলে যাব। আমি তৈরি থাকবো, তুমি শুধু আমাকে। কথাটা আর শেষ করতে পারলো না তে। হুট করে ঘরের ভারী কাঠের দরজাটা শব্দে খুলে গেল। দরজায় থমথমে মুখে দাঁড়িয়ে আছেন খোদ কিম নামজুন সাহেব। তিনি নিজেই রাত জেগে পাহারা দিয়েছিলেন। কিম নামজুন সাহেব ইচ্ছে করে আজকে গেটের সামনে কুকুরটি রাখেনি, কারণ সে অনেক আগে থেকে আজ করতে পেরেছিলেন। তার জন্যই এই সাজানো প্ল্যান। কিম নামজুন সাহেব গর্জন করে উঠলেন, এত বড় স্পর্ধা তোর, আমার বাড়িতে লুকিয়ে ঢুকিস? এক মুহূর্তের মধ্যে পুরো কিমবাড়িতে আলো জ্বলে উঠলো। চিৎকার শুনে হাতে বাঁশের লাঠি আর রড নিয়ে ছুটে এলো জেহব আর ইয়োনো। ওকে তো আজ জ্যান্ত পুঁতে ফেলবো। জেকে এক সেকেন্ড দেরি না করে তাকে নিজের পেছনে ঠেলে দিয়ে প্রাচীরের মতো আঁকড়ে দাঁড়ালো। মুখ সামলে কথা বলুন, আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে এসেছি, কোনো চুরি করতে আসিনি। কিসের স্ত্রী? তোর মতো চাষাকে আমরা কিমবাড়ির জামাই হিসেবে মানি না। এক মুহূর্তের মধ্যে ইয়োনো আর জেহব জেকের উপর চওড়া হলো। ভারী বাঁশের লাঠি দিয়ে তারা নির্মমভাবে জেকের পিঠে আর ঘাড়ে আঘাত করতে লাগলো। লাঠির প্রথম আঘাতেই জেকে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। কিম নামজুন সাহেব নিজ হাতে উঁচিয়ে হুকুম দিতে লাগলেন, আর ইয়োনো লোহার রড দিয়ে জেকের পায়ে আর মাথায় একের পর এক নির্মম আঘাত করতে লাগলো। রক্তে ভেসে যেতে লাগলো তের ঘরের মেঝে। তে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে, ছোট বাবা প্লিজ থামো, তোমরা প্লিজ ওকে মেরো না। ভাইয়া তোমার পায়ে পড়ি, আমার বরটাকে ছেড়ে দাও, ওনাকে মেরো না প্লিজ। জেকেতের ক্ষতবিক্ষত শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে গেলে জেহেবুর হাত ধরে টেনে নিয়ে আসে। মাথায় মারাত্মক আঘাত পেয়ে জেকের চোখ ঝাপসা হয়ে আসছিল। রক্তে তার মুখ শার্ট ভেসে যাচ্ছিল। চেতনা হারানোর শেষ মুহূর্তেও সে আবছা চোখে টের কান্নায় ভেঙে পড়া রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে হাত বাড়ানোর চেষ্টা করলো, আর তারপরে নিথর হয়ে মাটিতে ঢলে পড়লো। রক্তাক্ত সঙ্গহীন জেগেকে টেনে হিঁচড়ে কিমবাড়ির বাইরে কাঁচা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে হিংস্র কণ্ঠে হুমকি দেওয়া হয়, আজকের পর যদি আর কোনোদিন এই রূপনগরের সীমানায় পা রাখিস তবে জ্যান্ত পুঁতে ফেলবো। জেকের ওপর সেই নির্মম অত্যাচারের পর দিনগুলো যেন বিষে রূপ নেয়। তে পুরোপুরি চুপ হয়ে যায়। সে এক ফোঁটা পানিও স্পর্শ করেনি। দিন রাত জানালার পাশে বসে অপলক বাইরে তাকিয়ে থাকে সে। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সকালে আয়ু খাবারের থালা নিয়ে ঘরে ঢুকতেই দেখেন তে মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। আয়ু চিৎকার করে সবাইকে ডাকেন। পুরো বাড়িতে হুড়স্থুলি লেগে যায়। কিম নামজুন সাহেব নিজে দৌড়ে এসে মেয়ের অবস্থা দেখে ঘাবড়ে যান। দ্রুত গ্রামের প্রাইভেট MBBS ডাক্তারকে খবর দিয়ে আনা হয়। ডাক্তার আধা ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা চালান। বাইরের বারান্দায় থমথমে মুখে দাঁড়িয়ে আছেন কিম নামজুন সাহেব। একটু পর ডাক্তার এসে মিষ্টি হাসি মুখে ঘরে থেকে বের হয়ে আসেন। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? কোনো বড় বিপদ হয়নি তো? বিপদ হতে যাবে কেন নামজুন সাহেব? এ তো আপনাদের পরিবারের জন্য বিরাট আনন্দের খবর। ইউনো আর চোখে তাকায়। আনন্দের খবর মানে? কি হয়েছে ওর? নামজুন সাহেব, আপনার মেয়ে 2 মাসের আন্তঃসত্ত্বা। শারীরিক ও মানসিকভাবে দুর্বল থাকার কারণে প্রেগনেন্সির এই সময়ে প্রেশার ফল করে অজ্ঞান হয়ে গেছে। দ্রুত ওনাকে ভালো পুষ্টিকর খাবার দিন আর মানসিকভাবে শান্তিতে রাখুন। উনি খুব শীঘ্রই মা হতে চলেছেন। অভিনন্দন। ডাক্তারের এই কথাটা যেন পুরো কিম বাড়িতে এক বিশাল বজ্রপাতের মতো আছড়ে পড়লো। ডাক্তার চলে যাওয়ার পর করিডোরে একদম পিনপতন নীরবতা নেমে আসে। কিম নামজুন সাহেব ধপ করে কাঠের চেয়ারে বসে পড়েন। তার চোখের সামনে ভেসে ওঠে নিজের ছোট্ট মেয়ের রক্তাক্ত চোখ, যে রক্তে আজ আরেকটা নতুন প্রাণের আগমন হতে যাচ্ছে। ইউনো বিষাক্ত কণ্ঠে বলল, বড় আব্বু, আপনি তো সবটাই শুনলেন। এগুলো কি মেনে নেওয়া চায়? কালকেই পেটের বাচ্চা নষ্ট করার ব্যবস্থা করুন। আর ওকে। কিম নামজুন সাহেব হঠাৎ হুঙ্কার দিয়ে সোজা দাঁড়িয়ে পড়ে। চুপ করো তুমি ইয়োনো, একদম চুপ, আর একটা কথাও বলবে না। ইয়োনো স্তব্ধ হয়ে যায়। কিম নামজুন সাহেব চোখে জল আর কঠিন কণ্ঠে বলেন, আর একটাও বাজে কথা যদি তোমার মুখ থেকে বের হয় তবে আমি তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব। আমার মেয়ে বিবাহিতা, কোনো অন্যায় করেনি সে তার স্বামীর সন্তানের মা হতে চলেছে। এতদিনে তোমাদের উস্কানিতে আমি নিজের মেয়ের উপরে পশুর মতো অত্যাচার করেছি, নিজের জামাইকে রক্তাক্ত করেছি। আর না, যেই বিয়ে আমি নিজে দিয়েছিলাম। বড় ভাই, আপনি কি ওই চাষা জামাইকে মেনে নিয়েছেন? গ্রামের মানুষ কি বলবে? গ্রামের মানুষের কথা দিয়ে আমার কি? গ্রামের মানুষের মুখের কথায় আমার মেয়ের জীবন আমি ধ্বংস হতে দেব না। ওই চাষা ছেলেটা নিজের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সে আমার মেয়েকে কতখানি ভালোবাসে। যেখানে আমরা ওকে পশুর মতো মেরেছি সেখানে সে এক ফোঁটা অন্যায়ের বদলা নেয়নি, শুধু আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। জেগে তার নিজের ঘরের চৌকিতে শুয়ে আছে, গায়ে ব্যান্ডেজ বাঁধা,
মাথা প্রচন্ড ব্যথা সত্ত্বেও তার মন শুধু তের চিন্তায় আকুল। এমন সময় উঠোনে গাড়ি থামার শব্দ হলো। দরজার বাইরে হঠাৎ পরিচিত মানুষের পদশব্দ পেয়ে ঘরের এক কোণে জিমিন আর মা জিন উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে রইলেন। তারা চিন্তিত মুখে ভাবছিলেন, আবার কি, কোন নতুন বিপদ এলো? নামজন সাহেব কি আবার অশান্তি করতে এসেছেন? ঠিক তখনই দরজা ঠেলে ঘরে প্রবেশ করলেন কিম নামজন সাহেব নিজে। সাথে রয়েছে আয়ু আর ব্যাকুল তে। জেকে তার ক্ষত বিক্ষত আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে কষ্ট করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। কিম নামজন সাহেব সোজা জেগের কাছে এগিয়ে এলেন। জেকের হাত দুটো নিজের শক্ত দুই হাতের তালুতে নিয়ে কেঁদে ফেললেন। আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবার দায়িত্ব পালন করতে গিয়ে অহংকারের বশে পশুর মতো আচরণ করেছি তোমার সাথে। আমি সত্যি একজন অযোগ্য বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। জেকে অবাক হয়ে তাকিয়ে রইল। নামজন সাহেবের চোখে জল দেখে সে নিজের অতীতের সব যন্ত্রণা ভুলে গেল। বাবা, আপনি আমার বড়, আমার উপর আপনার রাগ করাটাই স্বাভাবিক ছিল। আপনি ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। জেকের এমন মহানুভবতা দেখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। এদিকে তে আর নিজেকে সামলাতে পারছিল না। সে অশ্রুজল চোখে জেকের দিকে এগিয়ে এসে চৌকির ওপর জেকের ঠিক পাশেই বসলো। জেকের ব্যথা ভরা মুখটার দিকে তাকিয়ে কান্না জড়িত চোখে অপলক চেয়ে রইল সে। বাবা মার শাশুড়ির সামনে লজ্জা পাচ্ছিল বলে সে বরকে বুকে জড়িয়ে ধরতে পারছিল না, কিন্তু তার ব্যাকুল চোখ দুটো যেন জেকের পুরো শরীরে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছিল। যে আলতো করে তার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। দুজনে চোখ দিয়ে ঝরে পড়ল জল। কিম নামজন সাহেব এবার সামনে এসে মৃদু হেসে পরম ভালোবাসায় জেকের মাথায় হাত রাখলেন। তোমার এই সততা আর ভালোবাসার কাছে আজ আমি হেরে গেছি বাবা। তাই আজ নিজের হাতে আমার রাজকন্যাকে, তোমার আমানত তোমার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। তোমরা সুখে থাকো বাবা। এবার আমার মেয়েকে সম্মানের সাথে তোমার ঘরে রাখতে পারো। কথাটা শুনে মা জিন এগিয়ে এসে বললেন, বেয়াইমা সাহেব, এতদিন পর বাড়ি এলেন, একটু বসে মিষ্টি মুখ করে যান না। না বোন, আজ আর বসবো না, শরীরটাও ভালো লাগছে না। আর আজ ওদের দুজনকে একলা ছেড়ে দেওয়াই ভালো। অন্য একদিন এসে দীর্ঘ সময় গল্প করব। এই বলে কিম নামজন সাহেব আর আয়ু সবাইকে বিদায় জানিয়ে মনের প্রশান্তির ছোঁয়া নিয়ে গাড়ি চড়ে চলে গেলেন। কিম নামজন সাহেব আর আয়ু বিদায় নিয়ে চলে যাওয়ার পর পুরো ঘরে এক আবেগ ঘন নীরবতা নেমে এলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা জিনের চোখ দুটো কান্নায় থমথম করছিল। তে দৌড়ে গিয়ে জিনকে জড়িয়ে ধরলো। জিন তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিভাবে ভালো থাকি বলো তো? আমার জেকের এই রক্ত ভেজা অবস্থা, তার উপর তুমি বাড়িতে ছিলে না। কেমন যে কেটেছে এই কটা দিন, তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। জিমিনও চোখ মুছতে মুছতে এগিয়ে এলো। ভাবি, তুমি আসার পর মনে হচ্ছে আমাদের এই অন্ধকার ঘরে আবার আলো ফিরে এসেছে। ভাইয়া তো খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে পাগলই হয়ে গিয়েছিল। আমাদের যে কি কষ্ট হচ্ছিল তোমাকে ছাড়া, তা বলে বোঝাতে পারবো না। আর কোনো কষ্ট নেই। আমি আর কখনো তোমাদের ছাড়া কোথাও যাব না ইনশাল্লাহ। জিন আর জিমিনকে আশ্বস্ত করে দেহাহত জেকেকে আস্তে আস্তে ধরে উপরে ওদের নিজের রুমে নিয়ে আসলো। দরজা বন্ধ করে দিতেই দুজনেই আবেগে কান্নায় ভেসে গেল। জেকে ব্যথা ভুলে তেকে দু হাতে জড়িয়ে ধরলো। আর তে জেকের বুকে মুখ গুজে কেঁদে একাকার হলো। তে, তুমি সত্যি ফিরে এসেছো? আমার না বিশ্বাস হচ্ছে না। তে কান্না জড়িত কণ্ঠে বলল, আমি এসেছি তো, তোমার ভালোবাসার টানে ফিরে এসেছি। জেকে তের মুখটা ধরে বলল, তোমার কথা ভেবে আমি একটু ব্যথা অনুভব করি নিতে। তুমি ভালো আছো তো সোনা? তে জেকে চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিল। তারপর জেকের হাতটা টেনে পরম মমতায় নিজের পেটের উপর রাখলো। কান্নায় চোখ ভেজা থাকলেও তার মুখে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। আমাদের ভালোবাসার চিহ্ন এখন আমার গর্ভে বেড়ে উঠছে। তুমি বাবা হতে চলেছ। এক মুহূর্তের জন্য পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ালো জেকের কাছে। সে বিশ্বাসই করতে পারছিল না। চোখের কোণে এক ফোঁটা আনন্দের জল গড়িয়ে পড়লো তার। আঘাতের সমস্ত যন্ত্রণা এক নিমিষেই হাওয়া হয়ে গেল। তুমি সত্যি বলছোতে আমি বাবা হতে যাচ্ছি? তে মাথা নেড়ে মিষ্টি হেসে সায় দিল। ড্রিকে আর নিজেকে সামলাতে না পেরে সামনে দাঁড়িয়ে থাকা তেকে নিজের ভেজা বুকের সাথে আলতো করে জড়িয়ে ধরে আর পরম আদরে ওর কপালে দীর্ঘ এক ভালোবাসার চুমু এঁকে দিল। ধন্যবাদ তে, আমাকে পূর্ণ করে দেওয়ার জন্য, আমার জীবনে এত বড় উপহার দেওয়ার জন্য। দুজনের চোখে চোখ রেখে ভালোবাসার গভীরতায় হারিয়ে গেল। জেকের চোখেও আনন্দের জল, তের চোখেও ভালোবাসার জল। তবে সে জল কষ্টের নয়, পরম প্রাপ্তির সমস্ত না পাওয়ার হিসাব চুকে যাওয়ার মুক্তির জল। জানোতে, এতদিন যখন প্রতিটা রাতে তোমাকে ছাড়া একা একা ছটফট করতাম, মনে হতো আমার বুকের ভেতরটা খালি হয়ে গেছে। আর আজ মনে হচ্ছে আমার জীবনের সব হিসাব মিলে গেছে। তুমি শুধু আমার বউ নও, আমার বেঁচে থাকার একমাত্র কারণ, আমার বেঁচে থাকার একমাত্র উৎসাহ। এতদিন শুধু ভয়ে বুক কেঁপে উঠতো, পাছে যদি তোমায় চিরদিনের মতো হারিয়ে ফেলে। কত রাত কেবল তোমায় দেওয়া কষ্টগুলোর কথা ভেবে চোখের জলে বালিশ ভিজিয়েছি। আর আজ আল্লাহ আমাদের সব দুঃখের বদলে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা আমাদের হাতে তুলে দিয়েছেন।
জেকে মুচকি হেসে ভালোবাসায় থরথর করে কাপা গলায় বলল, হ্যাঁ সোনা, আমাদের ত্যাগের একটা মূল আল্লাহ রেখেছেন, আর কোনো ভয় নেই আমাদের। বলা শেষ না করেই জেকে আস্তে আস্তে তের ঠোঁটের কাছে নিজের মুখটা নিয়ে এলো। দীর্ঘ বিরহ, বুক চেরা কান্নার, রক্ত আর যন্ত্রণার সব হিসেব নিকেশ পেছনে ফেলে দুজনের ঠোঁট মিলেমিশে এক হয়ে গেল এক গভীর মায়াবী ও পরম ভালোবাসার চুমনে। সে চুমনে কোনো তাড়া ছিল না, ছিল না কোনো অপ্রাপ্তির আক্ষেপ, কেবল ছিল দুজন মানুষের একে অপরের নিঃস্বার্থভাবে ছুঁয়ে ফেলার অন্তহীন প্রশান্তি আর দীর্ঘ প্রতীক্ষার অমর কাব্য। জেকে এখন পুরোপুরি সুস্থ। বাড়িতে আজ এক বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে তাদের নতুন ছোট্ট অতিথি আসার উপলক্ষে। সকালে পুরো রূপনগর গ্রামের মানুষের উপস্থিতিতে জেকে আর তের ভালোবাসার ওই অমর বন্ধন এক নতুন ও সম্মানজনক রূপ লাভ করে। উঠোনে জিনের মুখে ফুটফুটে হাসে, জিমিনের আনন্দ উল্লাস আর পুরো পরিবারের মেলবন্ধন। তের পুরো পরিবার উপস্থিত ছিল, কেবল উপস্থিত ছিল না ইউনো, যে কিনা চরম রাগ আর ক্ষোভে ওই পরাজয় মেনে নিতে না পেরে চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে গেছে। সকল ঝড়ঝাপটার রক্ত আর চোখের জলের অবসান ঘটিয়ে জেকের বুকে মাথা রেখে স্নিগ্ধ বাতাসে হাত বাড়িয়ে দেয়তে সারা জীবনের জন্য সেই শক্ত হাতটি ধরে রাখার ভরসা। অনুষ্ঠান শেষ, মেহমানের আত্মীয় স্বজন সবাই বিদায় নিয়ে চলে গেছে। পেরিয়ে তখন ভোর 6টা। শীতের তীব্রতা কেটে গিয়ে চারপাশে এক বসন্তের মাতাল হাওয়া বইছে। গাছের ডালে ডালে নতুন কচি পাতা, আর দূর থেকে ভেসে আসছে বসন্তের কোকিলের কুহু কুহু মিষ্টি ডাক। চারপাশে শান্ত ও স্নিগ্ধ পরিবেশ যখন নতুন এক প্রেমের সূচনা ঘোষণা করছে, বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। জেকে আটে চুপি চুপি ঘরের দরজা খুলে বাইরের দিকে পা বাড়ালো। তারা হেঁটে গেল বাড়ির পেছনে সেই জমিটাতে। সেখানে গিয়ে তের চোখ বিস্ময় ছানা বড়া হয়ে গেল। সেই জমির অর্ধেকটা জুড়ে ফুটে আছে শত শত তাজা টকটকে লাল গোলাপ। বাতাসে গোলাপের মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে। ওয়াও, এত সুন্দর গোলাপ! এগুলো তুমি নিজের হাতে লাগিয়েছিলে না? জেকে কিছু না বলে একগাল হেসে দৌড়ে জমির মাঝখানে গেল। সেখান থেকে বেছে বেছে 7-8টি সতেজ ডাটা সহ লাল গোলাপ ছিঁড়ে আনলো। তারপর হাঁটু গেড়ে তের সামনে বসলো। যে গোলাপ তুমি বড্ড ভালোবাসো সেগুলোকে নিজের হাতে তোমার জন্য ফুটিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এই সুন্দর গোলাপগুলোর রূপও তোমার সামনে একদম ফিকে। জেকে ফুলগুলো তের দিকে বাড়িয়ে দিল। তে চোখের জলে হেসে উঠে ফুলগুলো হাতে নিল এবং নিচে ঝুঁকে জেকের কপালে পরম আদরে একটা চুমু এঁকে দিল। জেকে তের চোখে চোখ রেখে বলল, আই লাভ ইউ বউ। তে লাজুক হেসে বলল, আই লাভ ইউ টু জামাই। জেকে উঠে দাঁড়িয়ে তেকে কাছে টেনে নিল। জানো তে, আজকের এই বসন্তের হাওয়াটা যেন ঠিক আমাদের গল্পের মতো। কত শীতের কুয়াশা আর ঝড় পেরিয়ে অবশেষে আমাদের জীবনের এই বসন্তের কোকিল ডেকে উঠেছে। তেজেকে বুকে কপাল ঠেকিয়ে বলল, বড় ঝর্ণা এলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে আমরা আমাদের ভালোবাসার শিকড়টা কতটা গভীর করেছি। হঠাৎ জেগে একটু মিষ্টির হাসি হেসে বলল, আচ্ছা, ভালোবাসা তো হলো, এখন বলো আমাদের কোল আলো করে যে আসবে তার নাম কি রাখবো? আমার কিন্তু ছেলের নাম পছন্দ করা শেষ। তে ভুরু কুচকে বলল, ইস, অমনি তোমার ছেলের নাম পছন্দ করা শেষ? মেয়ে হলে কি হবে? আমি কিন্তু আমাদের মেয়ের একটা সুন্দর নাম ভেবে রেখেছি। আরে আমি বলছি না প্রথমটা ছেলেই হবে, একদম আমার মতো ড্যাশিং আর সাহসী হবে। তে জেকের বুকে আলতো করে কিল মেরে বলল, মোটেই না, প্রথমেই মিষ্টি একটা মেয়ে হবে, একদম আমার মতো লক্ষ্মী আর রূপসী হবে। জেকে হেসে ফেলে, আচ্ছা ঠিক আছে, যদি মেয়ে হয় তাহলে নাম রাখা হবে কুকি, আর ছেলে হলে নাম রাখা হবে তেকো, ঠিক আছে? তে মুখ বাঁকিয়ে বলল, উফ, তুমি এত বাজে বাজে নাম কোথা থেকে পাও বলো তো? আমি সুন্দর নাম খুঁজে বের করবো, ব্যাস। জেকে তের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল, নাম যাই হোক সোনা, সেজন্য সুস্থভাবে ঠিকভাবে এই দুনিয়ার আলোটা দেখে। আল্লাহর কাছে শুধু এতটুকুই দোয়া করি। তে পরম ভালোবাসায় জেকের গলায় 2 হাত জড়িয়ে ধরে লাজুক এক মিষ্টি হাসলো। ওর সেই মুক্ত ছড়া হাসি দেখে জেকের বুকটা এক নিমিষে প্রশান্তিতে ভরে গেল। ঠিক তখনই দূরে আম গাছের ডালে বসে থাকা বসন্তের কোকিলটা আবার কুহু কুহু সুরে ডেকে উঠল। চারপাশের পরিবেশটা যেন এক মায়াবী ভালোবাসার আলপনায় আঁকা হচ্ছিল। পূব আকাশে উদয় হতে থাকা ভোরের স্নিগ্ধ রক্তিম সূর্যের প্রথম আলো এসে পড়ল তাদের দুজনের মুখের ওপর। রোদের মিষ্টি ছোঁয়া আর চারপাশে তাজা গোলাপের সুবাসে মিলে এক অপূর্ব রোমান্টিক আবহাওয়া তৈরি করলো। জেকে অপলক চোখে তের দিকে তাকিয়ে রইল। তের সিক্ত ঠোঁট, রক্তিম গাল আর চোখের কোণে জমে থাকা ভালোবাসার দুটি যেন জেকেকে এক অচেনা ঘোরে আচ্ছন্ন করে ফেলেছিল। জেকে আর এক মুহূর্ত দেরি না করে তেকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নিল। তেও সমস্ত সংকোচ আর লজ্জা কাটিয়ে জেকে সুগঠিত চওড়া বুকে নিজেকে সঁপে দিল। দীর্ঘ বিরহ, রক্তক্ষরণ, যন্ত্রণার কান্না আর বিচ্ছেদের যত কালো অধ্যায় ছিল সবকিছু যেন এই প্রভাতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। অতঃপর ভোরের উদয়মান সূর্যের আলোয় স্নিগ্ধ বাতাসের গুঞ্জনের মাঝে জেকে পরম মায়া তের ঠোঁটের ওপর নিজের ঠোঁট গুজে দিল। তারা দুজন দুজনকে হারিয়ে ফেললো সেই গভীর মিষ্টি ও পরম ভালোবাসার এক অনন্তহীন চুমনে। সেই চুমনে জড়িয়ে ছিল একসাথে দীর্ঘ পথ চলার অঙ্গীকার,
নতুন প্রাণের আহ্বান আর হাজারো প্রার্থনার সার্থকতা। বসন্তের মিষ্টি ও চঞ্চল বাতাসে ভেসে যেতে লাগলো তাদের নিঃশ্বাসের উষ্ণতা, আর চারপাশের সবুজ পাতার মর্মর শব্দে চিরকালের জন্য এক হয়ে মিশে রইল দুটো মন, দুটো আত্মা আর তাদের ভালোবাসার অমর এক নতুন কাব্য, বসন্ত বিলাস।